হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আগের দিন আমি তোমাদের শব্দের কিন্তু টোটাল 25টা মতো কোশ্চেন করিয়েছিলাম, সম্ভবত 26টা করিয়েছিলাম। বাকি প্রশ্নগুলো আজকে নিয়েছি। আজকে কিন্তু খুব দারুণ দারুণ প্রশ্ন আছে। আগের দিন যে ভিডিওটা তোমরা পেয়েছিলে ওখানে কিন্তু আমি অনেকটা বেসিক আলোচনা করেছিলাম। কম্পাঙ্ক কাকে বলে, কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গের কী রিলেশন হয়, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলা হয়, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বলেছি। ইভেন ওখানে অ্যানিমেশনও ছিল। আজকে ওর সেকেন্ড পার্ট দেখতে থাকো। ওকে, চলো আমরা প্রথম যে কোশ্চেনটা আছে সেটাতে চলে যাব। আর পড়াতে পড়াতে অনেক ডিটেলসে আলোচনা করব, অনেক থিওরি এখানেও আমাদের আলোচনা করার আছে। ঠিক আছে, চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। দেখো কি বলছে। প্রথম যে প্রশ্নটা রয়েছে আমাদের, বলেছে 200 হার্টজ কম্পাঙ্কযুক্ত একটি সূর্যলাকার পর্যায়কাল কত হবে। ঠিক আছে, আমরা কম্পাঙ্ককে এখানে এফ ধরে ক্যালকুলেট করছি। ওকে, কম্পাঙ্ক যদি এফ হয়, এফের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক কি 1/t। ঠিক আছে, টি মানে টাইম, টাইম মানে কি পর্যায়কাল। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি টিকে আমরা উপরে পাঠিয়ে দিই, এই ফর্মুলা থেকে এটা আসে, তার আমরা দেখতে পাচ্ছি কি 1/f হচ্ছে এখানে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে 1/f, 1 এখানে কত আছে, 1 তো 1ই, আর ফ্রিকোয়েন্সি আমাদের কি আছে, আমাদের 200 আছে। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, ফ্রিকোয়েন্সি আমাদের 0.005 আমরা ফ্রিকোয়েন্সি এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, ভাগ করলে তাই আসে। এখন 0.005কে আমরা কি লিখতে পারি, আমরা 5/1000 এটা লিখতে পারি। আর এটাকে কি লেখা যায়, 5 ইন্টু 10⁻³ লেখা যায়। ওকে, আশা করি দেখতে পাচ্ছ। এই যে, তার মানে এখানে আমাদের কোনটা অ্যান্সার হবে। আচ্ছা, এখানে অ্যান্সারগুলো একটু মিস্টেক হয়েছে, রিয়েলি সরি। যে কোনো একটাকে তুমি করে নাও। ঠিক আছে, যে কোনো একটাকে তুমি করে নাও। এটা তোমাদের আমি করে দিচ্ছি, এইটা তোমাদের করে দিচ্ছি। চলো, ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি। এখানে তোমাদের অ্যান্সার তাহলে কী হবে, 10⁻³ এইটা আমি ধরে নিচ্ছি কারেক্ট অ্যান্সার। ওকে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে একটু মিস্টেক ছিল। ঠিক আছে, তোমরা একটু ঠিক করে নিও এটা। 5 ইন্টু 10⁻³ এইটাই আমাদের অ্যান্সার। মানে যে কোনো একটাকে তুমি ধরে নিতে পারো, মাথায় 10⁻³ থাকতে হবে। আচ্ছা, -3 কোয়াতে গেলে দেখো এইটা 10টা, মানে 3টে 10 গুণ করলে এইটা আসে, এই 1000টা আসে। এখন 3টে 10 আমাদের নিচে আছে, এটা যদি ওপরে যায় তখন 10⁻³ হতো নিচে লিখলে, ওপরে গেলে এটা -3 হয়ে যায়। নিচের জিনিস ওপরে গেলে -3 হয়। ক্লিয়ার হয়েছে? তো এইটা আমাদের অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 28 দাগ দেখো কি বলেছে। ঠিক আছে, আজকে আমি টাইমার ইউজ করছি না, যেমন প্রথমে তোমাদের বললাম, তবে এটা রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন। ইভেন এই ধরনের প্রশ্ন প্রচুর পড়েছে। একটি সুরশলাকার পর্যায়কাল যদি এত হয় তাহলে কম্পাঙ্ক কত। তো সিম্পলি আমরা একটু আগে দেখলাম যে কম্পাঙ্কের সঙ্গে যে রিলেশন হয় এফ ইকুয়াল টু 1/t। ঠিক আছে, টি মানে কি পর্যায়কাল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক, যেটা বার করতে বলেছে। 1/t এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 0.08 দেওয়া রয়েছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 100 আমাদের 8 আসছে। আর 100/8 করলে আমরা কী হয় আমরা জানি, 12.5 সেকেন্ড। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটা জিনিস মাথা রাখবে, এখানে টাইম কিন্তু সেকেন্ডে আসবে। ঠিক আছে, কম্পাঙ্ক আসবে তোমাদের হার্টসে। ও সরি, কম্পাঙ্ক জিজ্ঞেস করছে, রিয়েলি সরি, কম্পাঙ্ক জিজ্ঞেস করছে, তো এটা আসবে হার্টসে। ঠিক আছে, এটা আসবে কিসে, আসবে হার্টসে। এখানে অ্যান্সার আসবে, তো অ্যান্সার উইল বি ডি, উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে যাবো। আচ্ছা, 29 দাগ দেখো, এটা রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন এবং এটা একটু ঘোরানো প্রশ্ন। ঠিক আছে, আমি প্রথমে প্রশ্নটা পড়ে তোমাদের মানে বলে দিই। গতিবেগ স্থির এই অবস্থায় যদি কম্পাঙ্ক দ্বিগুণ করা হয় তাহলে নিচের কোনটি পরিবর্তিত হবে। এখন গতিবেগ, কম্পাঙ্ক, এই দুটোর মধ্যে যে রিলেশন সেটা তোমাকে বুঝতে হবে। দেখো, গতিবেগকে আমি গতিবেগ বলে লিখছি এখানে। শব্দের গতিবেগ যেটা হয় সেটা হয় তোমাদের গতিবেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, কী হয় তোমাদের, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এই যে রিলেশানটা আমি তোমাদের লিখলাম, এই রিলেশানটা মাথা রাখবে। যদি যেহেতু গতিবেগ তোমাদের এখানে বলেছে স্ট্যান্ড বাই, মানে কি স্থির, গতিবেগ যেহেতু স্থির, যদি কম্পাঙ্ককে তুমি দুগুণ করে দাও, ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তোমাদের কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্যকে আমি ওয়াই বলে ধরছি, কম্পাঙ্ককে আমি এক্স বলে ধরছি। কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তোমার কি হয়ে যাবে, এখানে হাফ হয়ে যাবে। ওকে, এটা মনে রাখবে। তবেই ধরো সাপোজ আগে গতিবেগ আমার ছিল এক্স ওয়াই, আমি একটু অন্য কালি দিয়ে তোমাদের বলি। সাপোজ ধরো আগে গতিবেগ আমার ছিল এক্স ওয়াই, কারণ ছিল কম্পাঙ্ক এক্স, তরঙ্গ দৈর্ঘ্য ছিল ওয়াই। এবার বলেছে গতিবেগ স্থির, মানে গতিবেগ পরিবর্তিত হচ্ছে না, মানে এবারও গতিবেগ আমার এক্স ওয়াই হতে হবে। তো গতিবেগ যদি এক্স ওয়াই হতে হয় তাহলে এটা যদি 2x হয় তাহলে এটা তো y/2 হতেই হবে, কারণ এই দুই কেটে গিয়ে দেখো ইকুয়াল টু আমাদের সেই এক্স ওয়াই এসে যাচ্ছে। ওকে, এটা একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিলাম যে যখন গতিবেগ স্থির তখন একটা যদি দ্বিগুণ হয় তাহলে অপরটা কী হবে, যে হারে এটা বাড়বে সে হারে ওটা কমবে। এটা দ্বিগুণ হচ্ছে তো ওটা 2 ভাগ কমে যাবে। যেহেতু এটা 2x হয়ে গেছে, আগে x ছিল, এখন 2x মানে দ্বিগুণ হয়ে গেছে। এটা আগে y ছিল, কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে, কারণ এই দুই কেটে গিয়ে আবার xy করার জন্য এই দুইটাকে ক্যান্সেল করার জন্য এর তলায় একটা 2 দিতে হবে।
ওকে, তো অ্যান্সার আমাদের কী হবে, তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, হাফ হয়ে যাবে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কী হবে আমাদের, হাফ হয়ে যাবে, রিয়েলি সরি, ইয়েস, এইটা আমাদের অ্যান্সার হবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে এগুলো কনসেপচুয়াল প্রশ্ন। এই প্রশ্নগুলোকে যদি তুমি এই রিলেশনটা না জানো, রিলেশন কিন্তু এইটা, শব্দের গতিবেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, শব্দের গতিবেগ ইকুয়াল টু কি, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। আজকে বলেছিলাম শব্দের গতিবেগের উপর ক্লাস করাবো। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, বলছে যদি প্রতি সেকেন্ডে 20টি শব্দ তরঙ্গ উৎপন্ন হয় তাহলে শব্দ উৎসের কম্পাঙ্ক কত হবে? ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। প্রতি সেকেন্ডে যদি 20টি শব্দ তরঙ্গ উৎপন্ন হয়, ঠিক আছে, দেখো প্রতি সেকেন্ডে যতগুলো শব্দ তরঙ্গ উৎপন্ন হচ্ছে তাকে আমরা কম্পাঙ্ক বলি। তাহলে প্রতি সেকেন্ডে যদি 20টি শব্দ তরঙ্গ উৎপন্ন হয়, দ্যাট মিন্স কি ওই শব্দ উৎসের যে কম্পাঙ্ক হবে সেটা 20 হার্টজই হবে। ঠিক আছে, তো অ্যান্সার উইল বি দিস দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, দেখেই উত্তর করতে হবে। কি বললাম আমি, আবারও বলে দিচ্ছি, প্রতি সেকেন্ডে যতগুলো শব্দ তরঙ্গ উৎপন্ন হয় সেটাই হচ্ছে শব্দ উৎসের কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে 20টি শব্দ তরঙ্গ উৎপন্ন হয়েছে, তো শব্দ উৎসের কম্পাঙ্ক হবে 20 হার্টজ। যদি 10টা হতো 10 হার্টজ, 5টা হলে 5 হার্টজ। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, এটা কিন্তু পুরনো প্রশ্ন না, দেখতেই পাচ্ছ এনটিপিসি 2020-তে পড়েছে। এটা অ্যাকচুয়ালি একজন পরীক্ষা দিয়ে এসে আমাকে পাঠিয়েছিল, সেটা আমার ডায়েরিতে লেখা ছিল বলে আমি এটা তুলে দিয়েছি তোমাদের। ঠিক আছে, এরকম ধরনের একটা প্রশ্ন বলেছিল যে কম্পাঙ্ক এবং গুণিতক বলে একটা ড্যাশ দেওয়া ছিল। তো মোস্ট প্রবাবলি প্রশ্নটা এরকমই ছিল শব্দে, এবং এই অপশানগুলো ওর বলা যে স্যার প্রত্যেকটায় হার্টজ ছিল, কোনোটায় তরঙ্গ দৈর্ঘ্য, কোনোটায় পর্যায়কাল, কোনোটায় ঘনত্ব ইত্যাদি ইত্যাদি ছিল, এরকমটাও আমাকে বলেছিল। তো শূন্যস্থান পূরণ করো। বলছে যে শব্দের গতিবেগ মিটার প্রতি সেকেন্ড হলো এককে মাপা ওই শব্দের কম্পাঙ্ক ড্যাশ। মানে বলতে চাইছে, দেখো আমি বারবার বলছি যে রেল যখন বাংলা করে তখন হয়তো এরকমই হয়। তো শব্দের গতিবেগ মিটার প্রতি সেকেন্ড হলো, অর্থাৎ বলতে চাই যে গতিবেগ কী। এখন একটু আগে আমি তোমাদের বলেছি, যদি এই বাক্যটা কেউ নাও বুঝতে পারো, ঠিক আছে, অদ্ভুত বাংলা হয়েছে বলে, তো গতিবেগ ইকুয়াল টু কী এটুকু তো তোমরা জানো। শব্দের গতিবেগ ইকুয়াল টু কী হয়, আমি একটু আগে তোমাদের বলেছি যে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? একটু আগেই, জাস্ট কিছুক্ষণ আগেই আমি তোমাদের এই কথাটা বলেছি যে শব্দের যে গতিবেগ হয় সেটা কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য হয়। তো দ্যাট মিন্স এই দুটোতে তো এটাই বসবে। এখন কম্পাঙ্ক বলতে আমরা কী বুঝি, হার্টসকে বুঝি। ওকে, হার্টস বসে গেল। গুণিতক মানে ইন্টু, এই যে ইন্টু। তরঙ্গ দৈর্ঘ্য, তো তরঙ্গ দৈর্ঘ্য বলতে শব্দের কী হবে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হবে। তাহলে অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি এটাই হওয়া উচিত, বাকি কোনোটা হবেই না। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইয়ার। পর্যায়কাল নয়, দোলনকাল নয়, ঘনত্ব নয়, শব্দের গতিবেগ বলতে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য কী বোঝায়। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল প্রশ্ন এগুলো। পরের প্রশ্নে চলো। আচ্ছা, এখানে কি বলছে দেখো, বলছে যে শূন্যস্থান পূরণ করো, কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে। একটু আগেই তোমাদের আমি বলেছি যে কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক সেটা গতিবেগ দিয়ে রিপ্রেজেন্ট করানো যায়। ঠিক আছে, গতিবেগ দিয়ে কী করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। গতিবেগ সমান কি, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। গতিবেগ যদি স্ট্যান্ডার্ড হয় বা স্ট্যান্ড বাই হয়, কম্পাঙ্ক কমলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, বাড়বে। যে হারে কম্পাঙ্ক বাড়বে বা কমবে তরঙ্গ দৈর্ঘ্য সেই হারে তার উল্টোটা হবে। এখানে বলেছে কম্পাঙ্ক বাড়ছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, ডেফিনেটলি কমে যাবে। কোথায় আছে, বেড়ে যাবে, এগুলো দুটোই কেটে যাবে, বেড়ে যাবে তো নয়, ডেফিনেটলি কোনো পরিবর্তন হবে না, ডেফিনেটলি পরিবর্তন হবে, এটা তো নয়। তো অ্যান্সার আমাদের কী হবে, কমে যাবে। এই প্রশ্নটা কিন্তু এটা 33 দাগে আছে, অতটা ইজি নয়, এটা এলপিতে পড়ার প্রশ্ন, ওই জন্য একটু লেভেল হাই। শব্দের গতিবেগ নির্ণয় করো যদি কম্পাঙ্ক এত হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য এত হয়। আমরা জানি এই তরঙ্গ দৈর্ঘ্য যেটা সেটা মিটারে থাকতে হয়, আর কম্পাঙ্ক যেটা সেটা হার্টজে থাকতে হয়। এখানে এই দুটো জিনিস কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো আমরা কী করব, প্রথমে কম্পাঙ্ক যেটা আছে আমাদের 2 কিলো হার্টজ, সেটাকে আমরা কী করতে হবে, হার্টজে নিয়ে যেতে হবে। তো হার্টজে নিয়ে যাওয়ার জন্য আমরা কী করবো, একে 1000 দিয়ে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, বড় থেকে ছোটোতে নিয়ে যাচ্ছি, এত হার্টজ, দ্যাট মিন্স এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কী হবে, 2000 হার্টজে এটা পরিণত হবে। ঠিক আছে, গেল, এটা প্রথম পার্ট আমরা খতম করলাম। দ্বিতীয় পার্ট আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, বলে লিখছি। তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কী আছে, 65 সেমি আছে। সেমিকে আমরা কী করব, কনভার্ট করে মিটারে নিয়ে যাবো। তার জন্য আমরা কী করলাম, সেমিকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম, এত মিটার আমাদের গেল। এটাকে আমরা কী করবো না, কোনো কাটাকুটি করবো না, এভাবে রেখে দেবো। ঠিক আছে, তাতে আমাদের পরে ক্যালকুলেট করতে সুবিধা হবে। এবার আমাদের গতিবেগ নির্ণয় করতে বলেছে। গতিবেগ সবাই জানো, গতিবেগ ইকুয়াল টু কী, আমরা একটু আগে বলেছি যে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। জাস্ট ক্যালকুলেট করো, অ্যান্সার বেরিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 2000 আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 65/100 আছে। তো একটু আগেই বললাম, দেখো কত সুবিধা হবে। তো 65 ইন্টু 2 করলে আমাদের কত হয়, 13 শূন্য হয়, তারপর একটা 0 হবে। তো অ্যান্সার আমাদের এখানে কী হবে, এত মিটার পার সেকেন্ড হবে।
ঠিক আছে, খবরদার মনে রাখবে, খবরদার কিলোমিটার পার আওয়ারে কিন্তু দাগাবেন, অনেক সময় এখানে কিলোমিটার পার আওয়ারে লেখা থাকে, সেম জিনিস লেখা থাকবে মিটার পার সেকেন্ডে, সেম জিনিস লেখা থাকবে কিলোমিটার পার আওয়ারে। কিলোমিটার পার আওয়ার কিন্তু হয় না, মিটার পার সেকেন্ড হয়। বারবার বলছি কারণ এগুলোই তোমরা গোলাও। তো অ্যান্সার আমাদের হবে এইটা। ঠিক আছে, আর কিছু না, মনে রাখবে কম্পাঙ্ক হবে আমাদের হার্টজে, তরঙ্গ দৈর্ঘ্য হবে আমাদের মিটারে, তা নাহলে কিন্তু এই ক্যালকুলেশন করা সম্ভব নয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা 34 দাগ দেখো, এটা এলপিতে পড়া প্রশ্ন, এই জন্য লেভেল একটু হাই। একটি শব্দ উৎস 124 বার কম্পন উৎপাদন করে প্রতি সেকেন্ডে। একটু আগে বললাম যতবার কম্পন উৎপাদন করবে সেটাই হবে তার কম্পাঙ্ক, মানে এখানে কম্পাঙ্কটাই দেওয়া আছে কিন্তু অন্য রূপে দেওয়া আছে, ফরম্যাটটা অন্য। ওকে, তো কম্পাঙ্ক এখানে কত আমরা দেখতে পাচ্ছি 124 হার্টজ। ওকে, কারণ এক সেকেন্ডে যতবার কম্পন উৎপাদন করে, এখানে বলেছে প্রতি সেকেন্ডে এত, তো এক সেকেন্ডে যতবার কম্পন উৎপাদন করে সেটাকেই আমরা কি বলি, কম্পাঙ্ক বলি। যদি সাপোজ ধরো এই লাইনটা অন্যভাবে লেখা থাকতে পারতো, বলা হতো 124 বার কম্পন উৎপাদন করছে 2 সেকেন্ডে, তার মানে 2 সেকেন্ডে এত, তাহলে 1 সেকেন্ডে কত, সেইটা হতো কম্পাঙ্ক। অর্থাৎ মনে রাখবে এখানে কম্পন উৎপাদন করছে দেখি তুমি মানে প্রশ্ন সলভ করতে আরম্ভ করে দিলে তা কিন্তু করলে হবে না, তোমাকে দেখতে হবে এটা কম্পন উৎপাদন করছে প্রতি সেকেন্ডে লেখা আছে বা 1 সেকেন্ডে লেখা আছে, না কি 2 বা 3 বা 4 সেকেন্ডে লেখে। তখন তোমাকে বার করে নিতে হতো 2 সেকেন্ডে 124, তাহলে 1 সেকেন্ডে কত, সেটা হতো কম্পাঙ্ক। ওকে, তো যাই হোক আমি অনেকবার বলে দিলাম, তাহলে কম্পাঙ্ক কত আমাদের 124 হার্টজ। আর তরঙ্গ দৈর্ঘ্য কত আমাদের বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য এটা কত আমাদের বলেছে 3 মিটার। গতিবেগ কী করে পাবো, আমি একটু আগেই বললাম যে আজকে বলেছি সবই প্রশ্ন প্রায় গতিবেগের ওপরই রেখেছি। গতিবেগ সমান কী হবে, 124 ইন্টু আমাদের কী হবে 3 হবে, মানে কত হবে এখানে তোমাদের 4 3 12 2, 3 2 6 1 7, হ্যাঁ 72 আর 3 এত মিটার পার সেকেন্ড হবে তোমার গতিবেগ। ঠিক আছে, এবার দেখো 1 সেকেন্ডে এটা 372 মিটার যাচ্ছে, বলে যে 2 সেকেন্ডে একজন শ্রোতা কত দূর থেকেও শব্দ শুনতে পাবে। অর্থাৎ 2 সেকেন্ডে শব্দটা কত দূর যাবে, তত দূরে দাঁড়ালে একজন শ্রোতা শব্দ শুনতে পাবে। তো 1 সেকেন্ডে এ এত মিটার যায়, ঠিক আছে, 1 সেকেন্ডে এ 372 মিটার যায়। ওকে, তাহলে 2 সেকেন্ডে কত যাবে, ডেফিনেটলি 372 ইন্টু 2 করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো 2 2 4, 7 2 14, 4 হাতে হলো 1, 3 2 6 1 7। ঠিক আছে, এত মিটার উইল বি আওয়ার অ্যান্সার। আচ্ছা কিমিতে দেওয়া রয়েছে, দেখো কাণ্ড, কিমি করে দিয়েছে এগুলো। ও এইটাই হবে আমাদের অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার এখানে। ঠিক আছে, কারণ মিটারকে আমরা 1000 দিয়ে ভাগ করলে কিমি পেয়ে যাব। তো এত মিটার ইকুয়াল টু 0.744 কিমি, সেটাকে এখানে দেখো অ্যাপ্রক্স বলেছে, ওই জন্য এখানে একটা 4 বাদ দিয়ে দিয়ে মোটামুটি এটা নিয়েছে। তো এত কিমি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। পরের প্রশ্ন দেখো 35 দাগ, একটি শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দের পর্যায়কাল হচ্ছে এত, গতিবেগ এত হলে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা এনসিইআরটির প্রশ্ন, এটা এখনও পরীক্ষায় পড়েনি, মানে আমি অন্তত পাইনি কোনো পিডিএফে। ঠিক আছে, কোনো রেলওয়ের পিডিএফে আমি অন্তত পাইনি, এলপি বলো বা যতদূর পর্যন্ত আমি চেক করেছি সবই মোটামুটি আমরা চেক করা হয়ে যায়, কারণ আমরা প্রায় 3 থেকে 4 জন মিলে চেক করি। আমি কোনো কিছু বাদ গেলে আমার পরের জন চেক করে, আমার পরের জনের কোনো কিছু বাদ গেলে তার পরের জন চেক করে, এই জন্য তোমাদের ভিডিও দিতে রাত হয়ে যায়, কারণ চেকের পর চেক হয় এবং তারপর তোমাদের একটা ভিডিও আমরা করি। কোথা থেকে কুড়িয়ে বাড়িয়ে 20টা দিলাম আর একটা ভিডিও করে দিলাম, তেমন কিন্তু করা হয় না। ঠিক আছে, তুমি ভিডিওগুলোর যে স্ট্যান্ডার্ড বা পোর্শনগুলোর স্ট্যান্ডার্ড দেখলেই বুঝতে পারবে যে সেটা কোন স্ট্যান্ডার্ডে করা হয়। তো বলছি একটি শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দের পর্যায়কাল এত সেকেন্ড এবং গতিবেগ এত মিটার পার সেকেন্ড হলে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কত। এখানে প্রবলেমটা হচ্ছে আমরা গতিবেগের সঙ্গে কার রিলেশান জানি, এইটাই তোমাদের শেখানোর জন্য এখানে আমি প্রশ্নটা রেখেছি, এবং এটা এনসিইআরটির প্রশ্ন। গতিবেগের সঙ্গে আমরা কার রিলেশান জানি, আমরা জানি কম্পাঙ্কের সাথে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশান। ঠিক আছে, কিন্তু এখানে তো কম্পাঙ্ক দেওয়াই নেই, তাই না, এই হচ্ছে কনসেপ্ট। এখানে তো কম্পাঙ্ক দেওয়াই নেই, এখানে পর্যায়কাল দেওয়া আছে। এবার আমরা আবার এটাও জানি যে কম্পাঙ্ক ইকুয়াল টু 1/t, টি ফর পর্যায়কাল। ঠিক আছে, টি মানে পর্যায়কাল আমরা জানি, তাহলে আর এফ মানে কম্পাঙ্ক, এটা আমরা জানি। ঠিক আছে, এখান থেকে আমরা কম্পাঙ্ক পেয়ে যাব। ঠিক আছে, তো কম্পাঙ্ক সমান সমান, তাহলে এখান থেকে আমরা কী বার করতে পারি 1/1/250, তার মানে এখান থেকে আমি কম্পাঙ্ক কী পেয়ে যাচ্ছি 250। ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পারলে। কি বললাম আমি, কম্পাঙ্ক মানে হচ্ছে 1/t, তার মানে কম্পাঙ্ক সমান আমরা কী পেয়ে যাচ্ছি 1/1/250, মানে এটা উপরে গেলে হচ্ছে 250 হার্টজ। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম, আমরা কম্পাঙ্ক পেয়ে গেলাম। এবার তুমি ক্যালকুলেট করো, অ্যান্সার বেরিয়ে যাবে। তো ক্যালকুলেট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পাঙ্ক হচ্ছে 250। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কত বলেছে, ও আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স, গতিবেগ কত আমাদের বলেছে
890 এত বলেছে, অর্থাৎ এক্সের যে ভ্যালু হবে, ঠিক আছে, এক্সের যে ভ্যালু হবে, এক্স ইকুয়াল টু আমাদের কী হবে 890 বাই আমাদের 250 হবে, ঠিক আছে, এটা আমাদের হবে। এটা করলে অ্যান্সার বেরিয়ে যেতে, এটা কেটে দাও। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 25x4 করলে তো হবে না, কারণ 25x4 করলে 100 হয়ে যাচ্ছে, 25x3 হবে, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে। তো কত অ্যান্সার, আচ্ছা এখানে দুটো আছে, আচ্ছা চলো একটু করে দেখি। 25x3 করলাম 75 এলো, মানে এখানে নামলো হচ্ছে তোমার 4, ওদিকে নামলো 1, মানে 140 নামলো। আর এদিকে আমাদের 25x5, 25x6 করলে হচ্ছে 150, 25x5 মানে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 3.5 সামথিং আমাদের উত্তর হবে, এত মিটার উইল বি আওয়ার অ্যান্সার, কারণ এক্স মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর তরঙ্গ দৈর্ঘ্য আমাদের মিটারে থাকে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা আমাদের উত্তর হবে। আচ্ছা এটা আর এটা চেক করলাম কেন, কারণ তুমি দেখতে পাচ্ছ নিচে আর একটা আছে, সেই জন্য আমরা চেক করলাম। যদি 3 দিয়েই থাকতো একটাই, তাহলে এটাকে আমরা রাইট করতাম, বাকিগুলোকে এমনি ক্রস করে দিয়ে বেরিয়ে যেতাম। কিন্তু 3-এর পরেও দেখতে পাচ্ছ দুটো অপশানে 3 রয়েছে, ওই জন্য আমাদের একটু ক্যালকুলেট করতে হলো। তো এখান থেকে তুমি কী শিখলে, যেটা শিখলে সেটা খুব ইম্পর্টেন্ট, সলিউশন তো সবাই করতে পারবে। শিখলে যেটা সেটা হচ্ছে যে গতিবেগ যদি দেওয়া থাকে আর তার সঙ্গে যদি কম্পাঙ্ক না দিয়ে পর্যায়কাল দেওয়া থাকে, তখন তুমি পর্যায়কাল থেকে কম্পাঙ্ক বের করে এখানে কনভার্ট করতে পারো, বা বের করে এখানে পুট করতে পারো, ঠিক আছে, এটা তুমি শিখলে। কীভাবে করলে, কম্পাঙ্ক ইকুয়াল টু কি 1 তরঙ্গ দৈর্ঘ্য, 1 পর্যায়কাল, কম্পাঙ্ক ইকুয়াল টু কি 1 পর্যায়কাল। অনেকে বলে স্যার আপনি আমাদের বাংলায় লিখে দেবেন এরকম সিম্বল না ইউজ করে, তাতে নাকি সুবিধা হয়, ওই জন্য এরকম আমি অনেক কমেন্ট পেয়েছি, সেই জন্য লিখলাম কম্পাঙ্ক ইকুয়াল টু কি 1 পর্যায়কাল। এখানে পর্যায়কাল দেওয়া ছিল, কিন্তু এই সূত্র ইউজ করার জন্য কম্পাঙ্ক দরকার, তো আমি কী করলাম, কম্পাঙ্ককে পর্যায়কাল থেকে কনভার্ট করে নিয়ে এলাম। ওকে চলো নেক্সট পরের। আচ্ছা 36 দাগের প্রশ্নটা দেখো, বলছে প্রতি 5 সেকেন্ডে 40টি শব্দ তরঙ্গ উৎপন্ন হয়, তাহলে ওই শব্দ উৎসের কম্পাঙ্ক কত হবে। ঠিক আছে, আমি একটু বলেছি, আগেই বলেছি 1 সেকেন্ডে বার করবে, তো 5 সেকেন্ডে 40টা, ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কতগুলো হবে 40/5, ঠিক আছে, 40/5 মানে কত হবে 8, তো অ্যান্সার আমাদের কী হবে 8 হার্টজ, ঠিক আছে। 1 সেকেন্ডে কতগুলো শব্দ তরঙ্গ উৎপন্ন করছে সেটাই হচ্ছে এখানে উত্তর হয়, তো অ্যান্সার আমাদের কী হবে 8 হার্টজ, ওপরেগুলো একটাও কিন্তু উত্তর হবে না, সোজা প্রশ্ন ছিল। আচ্ছা 40 দাগের পর থেকে আমরা কিন্তু একটু টাফ প্রশ্ন পাবো, ঠিক আছে, যেখানে দেখবে বিবৃতি সিদ্ধান্ত রয়েছে, স্পিডগুলো নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষ করে, সেগুলো আমরা 40 দাগের পর থেকে পাবো, বিবৃতি সিদ্ধান্ত। ওকে চলো, কারণ শব্দের চ্যাপ্টার থেকে বিবৃতি সিদ্ধান্ত প্রচুর পড়েছে। আচ্ছা নেক্সট আমরা 37 দাগে যাবো, চলো। আচ্ছা পরের প্রশ্নটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলছে যে নিচের কোনটিতে তোমাদের শব্দ তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি হবে, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে, দেখো সলিড, লিকুইড, গ্যাস এবং শূন্যস্থান। দেখো শূন্যস্থান দিয়ে আলো যেতে পারে কিন্তু শব্দ যেতে পারে না, শব্দের গতিবেগ শূন্যস্থানে 0 হয়। এর কারণ হচ্ছে যখন সূর্যে বিস্ফোরণ হয় তখন আমরা পৃথিবীতে শুনতে পাই না, কারণ সূর্য আর পৃথিবীর মধ্যে পুরোটাই শূন্য, ঠিক আছে, স্পেস। গ্যাসের ক্ষেত্রে কী হয়, গ্যাসের অণুগুলো মানে যে মলিকিউলগুলো হয় সেগুলো প্রচণ্ড দূরে দূরে অবস্থান করে, ফলে এই কোণা যদি কাঁপে, ঠিক আছে, এই কোণা যদি কাঁপে, এই কোণা থেকে এই কোণায় এবং সেই কোণা থেকে এই কোণায় এবং তারপর এই কোণা থেকে এই কোণায় যে ভাইব্রেশন বা কম্পন আসতে অনেকটা সময় লেগে যায়, ফলে গ্যাসে কিন্তু টাইম অনেক বেশি লাগে। লিকুইডের ক্ষেত্রে কী হয়, লিকুইডে যে কোণাগুলো থাকে সেগুলো গ্যাসের থেকে অনেক কম ফাঁকা থাকে তাদের মধ্যে, ঠিক আছে, ফলে কি এই কোণা থেকে এই কোণায়, এখান থেকে এইটায়, তার থেকে এইটায় ভাইব্রেশন আসতে অনেকটা তাড়াতাড়ি হয়, মানে গ্যাসের থেকে অন্তত তাড়াতাড়ি হয়। সলিডের ক্ষেত্রে কী হয়, কোণাগুলো একদম গায়ে গায়ে লেগে থাকে, প্যাকড অবস্থা থাকে, ঠিক আছে, কোণাগুলো কী হয় প্যাকড অবস্থা থাকে, ফলে একটা কোণা কাঁপলে প্রায় সঙ্গে সঙ্গে অপর কোণা কাঁপতে থাকে, ঠিক আছে, ফলে সলিডে সব থেকে তরঙ্গের গতিবেগ, শব্দ তরঙ্গের গতিবেগ বেশি হয়। এখন কম্পন কথাটা কেন বলছি, তোমরা জানো শব্দ পুরোটাই কম্পনের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, তাহলে আমি যদি এখানে সাজাই তাহলে আমি বলবো সব থেকে ওপরে কে থাকবে, সলিড থাকবে, ঠিক আছে, তারপর সলিড কার থেকে বেশি হবে, সলিডের থেকে কোনটা বেশি হবে, সলিড সব থেকে বেশি, সলিডের পরে কোনটা থাকবে, সলিডের পরে থাকবে লিকুইড, ঠিক আছে, লিকুইড সলিডের থেকেও বেশি হবে, মানে সলিড লিকুইড থেকে বেশি হবে, আর লিকুইড কার থেকে বেশি হবে, গ্যাসের থেকে, ঠিক আছে, আর শূন্য স্থানে তো শব্দ চলতেই পারে না, তাই অ্যান্সার আমাদের এইটা হবে যদি সাজাতে বলি, আর এমনি নর্মালি আমাদের অ্যান্সার কোনটা হবে, এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। এটা তো আমার অত্যন্ত ফেভারিট প্রশ্নগুলোর মধ্যে একটা এবং খুব দারুণ প্রশ্ন, বলছে শব্দ, সুপারসনিক বিমান এবং আলোক তরঙ্গ গতিবেগের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে কার গতিবেগ সব থেকে কম সে থাকবে সব থেকে নিচে, আর যার গতিবেগ সব থেকে বেশি সে থাকবে সবার উপরে। ঊর্ধ্বক্রম কথার মানে হচ্ছে ওপরে যার সব থেকে বেশি যার সে থাকবে একদম মাথায়। ওকে, তো তুমি দেখো শব্দ তো শব্দই হয়, সুপারসনিক মানে কি, যার গতিবেগ শব্দের থেকে বেশি, আর আলোকের
জানো সবাই আলোর গতিবেগ যে কোনো বিশ্বব্রহ্মাণ্ডে যা আছে সব কিছু থেকে আলো সব থেকে বেশি জোরে ছোটে, ঠিক আছে। তো ডেফিনেটলি এখানে অ্যান্সার আমাদের কী হবে, শব্দ সব থেকে তলায় যাবে, তারপর সুপারসনিক বিমান থাকবে, তারপরে আলোক তরঙ্গ থাকবে। এই দেখো প্রথমে আছে আমাদের শব্দ, শব্দের থেকে বেশি জোরে ছোটে সুপারসনিক, সুপারসনিকের থেকেও বেশি জোরে হচ্ছে আলো, ইনফ্যাক্ট আলো সব থেকে বেশি জোরে। তো অ্যান্সার আমাদের উইল বি দিস। ক্লিয়ার হয়েছে? পরেরটা দেখো ইনকারেক্ট কেন, শব্দ আর সুপারসনিককে এক করে দেওয়া হয়েছে, একদমই নয়। শব্দ আর সুপারসনিকের যে সুপারসনিক মানেই হচ্ছে মোর দ্যান সনিক, মানে সাউন্ডের স্পিডের থেকে যার গতি বেশি তাকে সুপারসনিক বলবো, আর সাউন্ডের থেকে যার গতিবেগ কম তাকে সাবসনিক বলবো। ওকে, এটা মাথা রেখো, সাবসনিক আর সুপারসনিক। সুপারসনিক বলতে কি বোঝায়, শব্দের থেকে এর গতিবেগ বেশি বলেই একে সুপারসনিক বলা হয়। তো এটা দুটো এক হতে পারে না, ওই জন্য বি আমাদের কেটে গেল। নেক্সট আমাদের বলছে সুপারসনিক আগে শব্দ মাঝখানে, তো সুপারসনিকের তো শব্দের থেকে বেশি হয়, এখানে তো শব্দকেই গ্রেটার দেন করে দেওয়া হয়েছে, তার মানে ডেফিনেটলি এটা কেটে গেল। নেক্সট হচ্ছে সুপারসনিক, তারপর আলোক তরঙ্গ, তারপর শব্দ। দেখো শব্দকে সব থেকে বেশিতে রাখা হয়েছে, শব্দের থেকে আলোর গতিবেগ বেশি, সো এটাও কেটে গেল। তো অপশান উইল বি ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই যে প্রশ্নগুলো দেওয়া হয় না, এগুলো তোমাদেরকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য দেওয়া হয়। পরীক্ষার হলে টেনশন বেশি থাকে, তাতে যদি একটুও এদিক ওদিক তোমরা ভাবতে আরম্ভ করো, তা ভুল জায়গায় ক্লিক করে দিয়ে চলে আসতে পারবে। ওই জন্য দেখো প্রথম দুটো অপশানে শব্দ সুপারসনিক রাখা হয়েছে, এতে কি হয় দুটো অপশানকে গুলিয়ে যাওয়ার চান্স থাকে। ফার্স্ট অপশান কিন্তু কারেক্ট হবে। চলো নেক্সট আমরা 39 দাগে যাবো। 39 দাগের প্রশ্ন দেখো, শ্রবণযোগ্য শব্দের সর্বোচ্চ গতিবেগ নিচের কোনটিতে দেখা যায়? প্রথমটা বলেছে সমুদ্রের জল, সি ওয়াটার, মানুষের রক্ত, হিউম্যান ব্লাড, শুকনো বাতাস, ড্রাই এয়ার এবং গ্রাউন্ড গ্লাস। একটু আগে আমি তোমাদের বলেছি কঠিনে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয়, তো কঠিন কোনটা এখানে? এইটা, এটা আমাদের অ্যান্সার হবে। কারণ সমুদ্রের জল আর মানুষের রক্ত তো লিকুইড, শুকনো বাতাস তো কি এয়ার। ওকে, মানে বলতে পারো যে অবশ্যই বুঝতে পারছো, ঠিক আছে, গ্যাস আর কি, বাতাস বলতে গ্যাসকে বুঝি। সো ডেফিনেটলি আমাদের অ্যান্সার কোনটা হবে? ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে, এগুলো ছোটো ছোটো প্রশ্ন, এগুলোতে টাইম ওয়েস্ট করছি না। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু ইংলিশ পিডিএফ থেকে তোলা, আর এই ভূতল কাঁচটা দেখতে একটু অদ্ভুত বাংলা লাগলেও এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কোশ্চেনে ছিল। গ্রাউন্ড গ্লাস, ড্রাই এয়ার, হিউম্যান ব্লাড অ্যান্ড সি ওয়াটার, এই চারটে অপশানে দেওয়া ছিল, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন, একটি শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দের পর্যায়কাল এত সেকেন্ড, কারণ পর্যায়কাল সেকেন্ডে দেওয়া থাকে, এবং গতিবেগ যদি এত মিটার হয় তাহলে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কত? একটু আগেই আমি যে ধরনের অঙ্ক তোমাদের করিয়ে দিলাম সেটাই আবার এসছে। গতিবেগ ইকুয়াল টু আমরা কি দেখতে পাই? গতিবেগ ইকুয়াল টু আমরা দেখতে পাই যে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। প্রবলেম হচ্ছে কি এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নেই, তো কম্পাঙ্ক সমান সমান কী জানি 1/, পর্যায়কাল, একটু আগেই আমি তোমাদের লিখেও দেখিয়েছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? 1/1/, তোমাদের 452, এই আমরা পাচ্ছি, ঠিক আছে, 452। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাঙ্ক আসছে সেটা হচ্ছে 452, এত হার্টজ আমাদের চলে আসছে, ঠিক আছে, এত হার্টজ। ওকে, এটাকে পুট করো, এখানে অ্যান্সার পেয়ে যাবে। চলো পুট করা যাক। এখানে আমরা কি পাচ্ছি? 452 ইন্টু এক্স, কারণ তরঙ্গ দৈর্ঘ্যেরই মান বার করতে বলেছে, আর গতিবেগ আমাদের দেওয়া আছে। ইয়েস, এটাকে কাটলে হ্যাঁ 3 দুগুণে 6, 5 3 15, 4 3 12 রাখে 13, তার মানে 3 হচ্ছে। তো এক্সের যে ভ্যালু এখানে আমার আসছে কত? আসছে আমার 3 মিটার, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো কত ইজিলি অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। শুধু এইটুকুকে মনে রাখতে হবে যে কম্পাঙ্ক ইকুয়াল টু 1/, পর্যায়কাল, মানে 1/1/452, তার মানে 452 হচ্ছে আমাদের হার্টজ। ক্লিয়ার হলো? তো অ্যান্সার কোথায় আছে দেখো, এই যে 3 মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কম্পাঙ্ক এবং তীক্ষ্ণতার মধ্যে সম্পর্ক কী? ঠিক আছে, কম্পাঙ্ক এবং তীক্ষ্ণতার মধ্যে সম্পর্ক কী? তীক্ষ্ণতা ইংরাজি হচ্ছে পিচ, PITCH, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট, বারবার বলছি। এই প্রশ্ন কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে 2018-তে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। আমি অনেক যে শিফট আছে তাতে রিপিটেডলি এই প্রশ্নটাকে পেয়েছি, ঠিক আছে। দেখো, কম্পান এবং তীক্ষ্ণতার মধ্যে সম্পর্ক কী আমি বলে দিই। সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। কী সম্পর্ক? সমানুপাতিক, ডিরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক সম্পর্ক। কি? সমানুপাতিক। অর্থাৎ কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে তীক্ষ্ণতা বাড়বে, কম্পাঙ্ক যদি কমে তাহলে তীক্ষ্ণতা কমবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়বে। আচ্ছা, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের এখানে। কিন্তু আমি বারবার বলেছি নিচের অপশানগুলোকে ক্লিক করে দেখে নেবে একবার, ঠিক আছে, বা পড়ে দেখে নেবে। কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা কমবে, এটা তো ইনকারেক্ট। আমরা দেখতে পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্ক বলছে। এখানে বলছে কম্পাঙ্ক কমলে তীক্ষ্ণতা বাড়বে, এটাও ব্যস্তানুপাতিক সম্পর্ক বলছে। একটা বাড়লে একটা কমবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এবার ডিটা দেখো, ডিটা খুব ইম্পর্টেন্ট। কম্পাঙ্ক কমলে তীক্ষ্ণতা কমবে, তো এটাও তো কারেক্ট। অর্থাৎ এ আর ডি দুটোই কারেক্ট, তো অ্যান্সার কিন্তু আমাদের হবে ই।
ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বোথ এ অ্যান্ড ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কম্পাঙ্ক বাড়লে যেমন তীক্ষ্ণতা বাড়ে, কম্পাঙ্ক কমলে কিন্তু তীক্ষ্ণতা কমে। ঠিক আছে, কম্পাঙ্ক মানে যেটা কিনা ফ্রিকোয়েন্সি বলি, ফ্রিকোয়েন্সি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু পিচ, আর বলতে পারো পিচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়বে, কম্পাঙ্ক কমলে তীক্ষ্ণতা কমবে। রিপিটেডলি এই প্রশ্নটা পড়েছে, ওই জন্য বারবার আমি তোমাদের বলেছি। এবার আমি তোমাদের বলবো তীক্ষ্ণতা কাকে বলে। দেখো, এই হচ্ছে আমাদের সাপোজ ধরে নাও একটা টাইম ফ্রেম, এবং ধরে নাও এটা 1 সেকেন্ডের টাইম ফ্রেম, মানে এই এখান থেকে স্টার্ট হয়েছে আর এখানে কি ফিনিশ হয়েছে, এই টোটাল দাগটা টানতে সাপোজ ধরো 1 সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, এখানে আমি সেম টাইম ফ্রেমটা তোমাদের এখানে আঁকছি, দুবার আঁকছি, কারণ আমি দুটো ধরনের তীক্ষ্ণতা কম আর তীক্ষ্ণতা বেশি, এই দুই ধরনের তোমাদের আমি শব্দকে দেখাবো। ঠিক আছে, তো আমি একটা কাজ করছি, আমি এখানে কম তীক্ষ্ণযুক্ত শব্দ মানে তীক্ষ্ণতাযুক্ত শব্দকে আঁকছি। ঠিক আছে, ওকে, তুমি দেখতে পেলে এখানে এইটাকে আমরা বলি, তোমরা জানো হয়তো যে এইটাকে আমরা কি বলি, কম্প্রেশন বলি, এটাকে আমরা রেয়ারফ্যাকশন বলি, এটাকে আমরা কম্প্রেশন বলি, এখানে আমরা রেয়ারফ্যাকশন বলি, এটাকে আমরা কম্প্রেশন বলি, এটাকে আমরা রেয়ারফ্যাকশন বলি। আগের দিন আমি তোমাদের এটা দেখিয়েছি। ঠিক আছে, যে কম্প্রেশন মানে ঘন, সি মানে ঘন, সি যেখানে কী হচ্ছে ঘনত্ব বাড়ছে, আর আর মানে হচ্ছে ঘনত্ব বৃদ্ধি। ঠিক আছে, লিখেও দিচ্ছি, যারা আগের দিনে ভিডিও দেখোনি তাদের প্রবলেম হবে, ওই জন্য বারবার বলি পার্ট 1 দেখে পার্ট 2 দেখো। এখানে ঘন কম, ঠিক আছে, মানে ঘনত্ব কম। ঠিক আছে, ছোটো করে লিখলাম, ওকে। আর আমি যদি এখানে তোমাদের আরেকটা তরঙ্গ এঁকে দিচ্ছি, দেখতে পাবে আশা করি। ঠিক আছে, এবার এই তরঙ্গ দুটোর মধ্যে পার্থক্য বলো। এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের আর। এখানে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম, এখানে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম, এখানে ঘনত্ব বেশি, কম, বেশি, কম। ঠিক আছে, আবার এখানে বেশি হচ্ছিল, ওকে। এই এবার তুমি দেখো, তুমি বলো তো কোন শব্দ তরঙ্গটা আমাদের, এখানে ভালো করে দেখবে কোন শব্দ তরঙ্গটা আমাদের কম তীক্ষ্ণ আর কোন শব্দ তরঙ্গটা আমাদের বেশি তীক্ষ্ণ। ঠিক আছে, এটা একটা 1 সেকেন্ডের টাইম ফ্রেম, এখানে যে টাইম ফ্রেমটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে টাইম টি ফর 1 সেকেন্ড, টি ফর 1 সেকেন্ড, দুটো ক্ষেত্রেই। মানে আমি বলতে চাইছি, ভালো করে বুঝবে আমি কী বলতে চাইছি। আমি বলতে চাইছি এটা এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত আসতে পুরো টাইমটা যা লেগেছে সেটা 1 সেকেন্ড টাইম লেগেছে, এক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত আসতে 1 সেকেন্ড টাইম লেগেছে। তুমি দেখতে পাচ্ছি এখানে কম্প্রেশন আর রেয়ার, একটা দুটো তিনটে কম্প্রেশন আছে আর একটা দুটো তিনটে রেয়ার আছে। ঠিক আছে, রেয়ার ফ্র্যাকশন আছে, মানে ঘনত্ব বেড়েছে 3 জায়গায়, ঘনত্ব কমেছে 3 জায়গায়, মানে টোটাল আমরা এর কম্পাঙ্ক কী বলবো, কম্পাঙ্ক বলবো 3 হার্টজ। আমি তোমাদের বলেছিলাম। ঠিক আছে, কম্পাঙ্ক আমরা কী বলবো, 3 হার্টজ। ঠিক আছে, ভালো করে লিখি, 3 হার্টজ, এই হচ্ছে আমাদের কম্পাঙ্ক এটা। আচ্ছা, নিচেরটা এসো দেখি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, এখানে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, আরটা হচ্ছিল যেটা হয়নি, এই সিটাকে তুমি চাইলে তুলে দিতে পারো, কারণ এই সিটাও আমার হাফকে ডিনোট করছে। ঠিক আছে, সিটাকে তুলেই দাও। তুমি এখানে কি দেখতে পাচ্ছ, এখানে কভার হয়েছে 1 2 3 4 5, এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5, মানে এখানে আমার কম্পাঙ্ক কত হবে, 5 হার্টজ হবে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে কম্পাঙ্ক 3 হার্টজ, এখানে কম্পাঙ্ক 5 হার্টজ, তার মানে এইটার তীক্ষ্ণতা বেশি, কারণ কম্পাঙ্ক যার বেশি তীক্ষ্ণতা তারই বেশি হবে। তো আমরা দেখতে পাচ্ছি এইটা কম তীক্ষ্ণ। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার বেশি তীক্ষ্ণ। তার মানে আমি ম্যাটারটা কী বুঝলাম, সোজা কথা বলতে আমি ম্যাটার যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একই সময়ে যদি বেশি কম্পাঙ্ক হয় তাহলে তার তীক্ষ্ণতাও বেশি হবে। অর্থাৎ ঘনীভবন এবং তনুভবনের পরিমাণ যদি 1 সেকেন্ডে যে শব্দের যত বেশি তার তীক্ষ্ণতা তত বেশি হবে। এখানে কম রয়েছে বলে এটা কম হয়েছে। এর দেখো ঘনীভবন এবং তনুভবন, এই ঘনত্ব বৃদ্ধিকে ঘনীভবন বলে, ঘনত্ব কমকে তনুভবন বলে। দেখতে পাচ্ছি এখানে 5টা ঘনীভবন 5টা তনুভবন রয়েছে, মানে 5 হার্টজ এর কম্পাঙ্ক, মানে এটা বেশি তীক্ষ্ণ হবে। আমার কথা বোঝা যাচ্ছে? সো আমরা কি দেখতে পেলাম, তার মানে আমরা দেখতে পেলাম যে টাইম ফ্রেম অনুযায়ী কীভাবে কম্পাঙ্ক এবং তীক্ষ্ণতা ডিপেন্ড করে একে অপরের উপর। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের উপর। এবার প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে দেয়, তোমাদের দিতে পারে কম তীক্ষ্ণ শব্দে ঘনীভবন এবং তনুভবনের পরিমাণ 1 সেকেন্ডে বেশি হয়, বা বলতে পারে যে বেশি তীক্ষ্ণ শব্দে ঘনীভবন এবং তনুভবনের পরিমাণ 1 সেকেন্ডে কম হয়, তাহলে কোন বিবৃতিটা সঠিক? ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন দিতে পারে। মনে রাখবে, ঘনীভবন এবং তনুভবনের পরিমাণ বেশি মানে সেই শব্দের কম্পাঙ্ক বেশি, আর সেই শব্দের কম্পাঙ্ক বেশি মানে সেই শব্দের তীক্ষ্ণতাও বেশি হবে। এখানে দেখতে পাচ্ছ কম্পাঙ্ক কম, মানে কম্পাঙ্ক কম তার মানে কি তীক্ষ্ণতা কম।
এখানে দেখতে পাচ্ছ কম্পাঙ্ক বেশি, তার মানে তীক্ষ্ণতাও বেশি। আমার কথা বোঝা যাচ্ছে, পরিষ্কার একদম। চলো এবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা 42 দাগ দেখো, এটা রেলে পড়া না, এটা এনসিইআরটির প্রশ্ন। ভায়োলিন এবং বাঁশি এই দুটি শব্দের উৎস এবং তরঙ্গের গতিবেগ এক থাকা সত্ত্বেও আওয়াজ আলাদা হয়। কেন হয়? ভায়োলিনের আওয়াজ অনেক বেশি ভোঁতা টাইপের হয়, মানে আমার তীক্ষ্ণতা কম থাকে, বাঁশির আওয়াজে তীক্ষ্ণতা অনেক বেশি থাকে। এটা কেন হয়? বিবৃতি, এটা যুক্তি বলছে, মানে এই বিবৃতির পেছনে যে যুক্তিটা আছে সেটা বলছে প্রতি সেকেন্ডে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করা ঘনীভবন এবং তনুভবনের পরিমাণের পার্থক্য। অর্থাৎ ভায়োলিন এবং বাঁশির ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ঘনীভবন ভায়োলিনের ক্ষেত্রে হয় বা যে পরিমাণ তনুভবন ভায়োলিনের ক্ষেত্রে হয়, সেই পরিমাণ তনুভবন বা ঘনীভবনের থেকে বেশি পরিমাণ ঘনীভবন বা তনুভবন বাঁশির ক্ষেত্রে হয়। ঠিক আছে, তো ওই জন্যই বলছে দুটোর মধ্যে পার্থক্য, অর্থাৎ ঘনীভবন এবং তনুভবনের পরিমাণ ভায়োলিনের ক্ষেত্রে যা, বাঁশির ক্ষেত্রে সেই পরিমাণ নয়, তার থেকে বেশি। ওকে, অর্থাৎ দুটোর মধ্যে পার্থক্য আছে। তো যুক্তি সঠিক এবং বিবৃতিও সঠিক। তো অ্যান্সার আমরা কোনটা দেবো? যে বিবৃতি এবং যুক্তি দুটোই কারেক্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বলে দিই। যখন ভায়োলিন বাজে তখন কি হয়, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে প্রতি সেকেন্ডে, একটু আগেই বলেছি, ব্যাপারটা আলোচনা করেছি, তো ওইটা কি ধরে নাও প্রতি সেকেন্ডে, মানে ওপরের যেটা ছিল সেটা হচ্ছে ভায়োলিনের ছিল, নিচে যে চিত্র ছিল সেটা হচ্ছে বাঁশির ছিল, মানে যেটা তীক্ষ্ণ বেশি সেটা বাঁশির, যেটা তীক্ষ্ণ কম সেটা ভায়োলিনের। ঠিক আছে, আগের বারটা ওইভাবে ধরে নাও, তাহলে তোমরা আগের বারটা একবার ফিরে দেখে নাও, বুঝতে পারবে। ওকে, তো এখানে ব্যাপারটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ঘনীভবন বা তনুভবন ভায়োলিনে হবে, তার থেকে বেশি পরিমাণ ঘনীভবন বা তনুভবন প্রতি সেকেন্ডে বাঁশির ক্ষেত্রে বেশি হবে। ওকে, ভায়োলিনে কম, বাঁশিতে কিন্তু বেশি হবে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দিয়েও পড়তে পারতো। তো বিবৃতি এবং যুক্তি দুটোই সঠিক, বিবৃতিও সঠিক, যুক্তিও সঠিক। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। পরের প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং রেলে পড়ার প্রশ্ন এটা। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের শব্দের গতিবেগ কত? জলের শব্দের যে গতিবেগ হয় সেটা হচ্ছে 1498 মিটার পার সেকেন্ড, যেটা এখানে বলা রয়েছে। আর বিবৃতি 2তে বলা রয়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লোহাতে শব্দের বেগ এত। ঠিক আছে, দেখো এনসিইআরটি অনুযায়ী দুটোই সঠিক, অর্থাৎ এনসিইআরটি বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের গতিবেগ, জলের শব্দের গতিবেগ এত হয় এবং লোহাতে শব্দের গতিবেগ হয় 5130 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমরা এখানে কী বলতে পারি, যে দুটো বিবৃতি কিন্তু সঠিক। দিস ইজ দ্য কারেক্ট অপশন হেয়ার। আর একটা জিনিস এখানে বলে রাখি, যে বাতাসে, ঠিক আছে, এয়ার, বাতাসে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সেম বাতাসে এয়ারে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের যে গতিবেগ হয় সেটা হচ্ছে 344 মিটার পার সেকেন্ড। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। কেন আমি বলছি, দেখো লোহাতে শব্দের বেগ সব থেকে বেশি, জলে কিন্তু তার থেকে একটু কম, এয়ারে কিন্তু সব থেকে কম। একটু আগে যেটা বলছিলাম যে কঠিনে শব্দের বেগ সব থেকে বেশি হয়, জলে তার পরে হয়, এবং সব শেষে কিন্তু বাতাস থাকে, বা বলতে পারো যে গ্যাস থাকে, সরি, ইয়েস। তো আমরা কি বলতে পারি, যে বাতাসে শব্দের বেগ সব থেকে কম হয়, ঠিক আছে, তারপর কিন্তু জলে তার থেকে বেশি, তারপর কিন্তু কঠিনে বেশি। আর এর ওপর প্রশ্ন প্রচুর পড়েছে। আচ্ছা, এটাও এনসিইআরটির প্রশ্ন। একটি বিমানের গতিবেগ হচ্ছে, এখানে বলেছে 420, এই এমপিএস মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কী হবে এটা, এমপিএস মানে কি মিটার পার সেকেন্ড। তো বলছে এটিকে কী ধরনের গতিবেগ বলা হয়। দেখো আমরা একটু আগে দেখলাম যে এয়ারে, ড্রাই এয়ার অ্যাকচুয়ালি, তাতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের যে গতিবেগ থাকে সেটা 344, অর্থাৎ 344 মিটার পার সেকেন্ড। এটাকে এমপিএস বলে লেখা যায়, মিটার পার সেকেন্ড, এমপিএস। ওকে, তো বাতাসে এই, এবার তুমি দেখতে পাচ্ছ বিমানের গতিবেগ এর থেকে বেশি, এখানে যে গতিবেগটা দেওয়া রয়েছে সেটাকে দেখতে পাচ্ছ শব্দের থেকে বেশি এর গতিবেগ। তো এই ধরনের গতিবেগকে আমরা বলি সুপারসনিক গতিবেগ। ঠিক আছে, কী বলি আমরা, সুপারসনিক গতিবেগ। তো দিস ইজ দ্য কারেক্ট অপশন। 44 দাগ হচ্ছে এখানে কারেক্ট অপশন হবে। চলো নেক্সট পরের প্রশ্নে। 45 দাগ দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থির অবস্থা থেকে মাধ্যমে একটি কণার সর্বোচ্চ সরণকে নিচের কোনটি বলা হয়? ধরো সাপোজ এখানে একটা কণা আছে, ঠিক আছে, এখানে একটা কণা আছে, সাপোজ ধরো এই কণাটা এইদিকে এতটা সরছে আর এইদিকে এতটা সরছে। কেন সরছে? কারণ এখানে একটা ভাইব্রেশন আসছে, ঠিক আছে, এখানে একটা ভাইব্রেশন আসছে। আর আমরা জানি যে ভাইব্রেশনের ফলে তরঙ্গ কী করে, মানে কণা কী করে, মুভ করতে শুরু করে। এই মুভমেন্টকে আমরা কী বলি, কম্পাঙ্ক বলি। তো এই যে ভাইব্রেশনের ফলে, এই যে কণাটার গায়ে যখন লাগছে এই ভাইব্রেশনটা এসে, তখন কণাটা কাঁপতে আরম্ভ করছে। এই কাঁপার ফলে কণা কিন্তু এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছে। এই যে ডিসপ্লেসমেন্ট বা সরণ, সর্বোচ্চ সরণকে আমরা কী বলি, আমরা বলি অ্যাম্প্লিটিউড। এটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং এটা রেলে পড়ার প্রশ্ন, দেখতে পাচ্ছ গ্রুপ ডিতেই পড়ার প্রশ্ন। এটা বিস্তার বলা হয়, বাংলায় কী বলা হয় বিস্তার, ইংরেজিতে কী বলা হয় অ্যাম্প্লিটিউড। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে যাবো। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। আচ্ছা, এটা আমাদের এনসিইআরটির প্রশ্ন। 46 দাগ, গ্যাস স্টোভ যখন আমরা চালু করি তখন দেখি পাইপ দিয়ে গ্যাস বেরোনোর শব্দ আমরা আগে পাই। যখনই তুমি গ্যাস স্টোভটাকে চালু করলে দেখবে হুশ করে একটা বা ফুস করে একটা আওয়াজ হয়, কিন্তু গ্যাসের গন্ধ পাই আমরা পরে অনেক। অর্থাৎ আওয়াজ পাচ্ছি আগে, কিন্তু গন্ধ পাচ্ছি পরে। এটা কেন হয়? তো বিবৃতি এইটা, অর্থাৎ বিবৃতি সঠিক। ঠিক আছে, তো
এখানে যেখানে যেখানে বলা আছে বিবৃতি ভুল সেটাকে কাটো। ইয়েস, বিবৃতি ভুল এইটাই বলা আছে, এটা কাটো। দুটো তো ভুল নয়, কারণ দেখতে পাচ্ছি একটা সঠিক, তো বিবৃতি এখনও পর্যন্ত পড়েছি, বিবৃতি সঠিক পেয়েছি, তো সি আর ডি কিন্তু কেটে বেরিয়ে গেল। এবার হয় বিবৃতি সঠিক যুক্তি ভুল হবে, অথবা বিবৃতি আর যুক্তি দুটোই ঠিক হবে। কারণ বিবৃতি সঠিক আমি পেয়ে গেছি। ইয়েস, আমরা যখন গ্যাস স্টোভ জ্বালি তখন আমরা দেখি যে একটা ফুস করে আওয়াজ আগে আমাদের কানে আসে, কিন্তু তার অনেক পরে যদি কিছুক্ষণ চালিয়ে রেখে দেখি যে গ্যাসের গন্ধটা অনেক পরে আসছে। ঠিক আছে, তো এটা কেন হয়? তো আমরা দেখি এবার যুক্তিটা কী বলছে, দেখো এই বিবৃতির এগেনস্টে একটা যুক্তি দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে গ্যাস বের হওয়ার শব্দ বাতাসের স্তরগুলির কম্পনের মাধ্যমে কানে পৌঁছায়, কিন্তু গ্যাসের গন্ধ বাতাসের স্তরের প্রকৃত গতিবেগের কারণে নাকে পৌঁছায়। তো এটা কেন হয় বলি। ধরো সাপোজ এখানে একটা বাতাসের স্তর আছে, এই যে, ঠিক আছে, এখানে বাতাসের স্তর আছে। ওকে, এবার হঠাৎ করে কী হলো, এই বাতাসের স্তরে একটা কম্পন তৈরি হলো। কম্পনটাকে এঁকে দিই আমি তোমাদের, তাহলে বেটারই বোঝাতে পারবো। বাতাসের স্তরে একটা কম্পন তৈরি হলো। কেন তৈরি হলো? কারণ এখানে একটা নব খুলেছে। নব বলতে কি, ওই যে গ্যাসের যে তুমি যেটাকে ঘোরাও, ঘুরিয়ে যেটা খোলো, ওটাকে নব বলে। এই নব তৈরি হওয়ার ফলে কী হয়েছে, এখানে একটা কম্পন তৈরি হলো সাপোজ ধরো। ঠিক আছে, এখানে একটা কম্পন তৈরি হলো, এইগুলো হচ্ছে কম্পন। ঠিক আছে, এই কম্পনটা আস্তে 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 গিয়ে একে হিট করলো। এই যে বাতাসের স্তর, নীল রঙেরগুলো বাতাসের স্তর, যে একে হিট করলে এই স্তর কী করবে, একে হিট করবে। এই স্তর কী করবে, একে হিট করবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। কারণ ওই নব দিয়ে একটা ফুস করে, এখানে ধরো একটা নব আছে, এই নব দিয়ে যে গ্যাসটা ফুস করে বেরোলো, ঠিক আছে, গ্যাসটা তো বেরোলো। এই গ্যাসটা বেরোনোর ফলে কী হয়েছে, এই বাতাসের যে স্তর তাকে গিয়ে আঘাত করবে। তার ফলে কি, এই কম্পনটা আস্তে আস্তে ভাইব্রেট হতে 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 কী হবে, অ্যাকচুয়ালি এই বাতাসের স্তরগুলোকে গিয়ে আঘাত করবে। আর সাপোজ ধর এইটা আমাদের নাক, ঠিক আছে, সাপোজ ধর এইটা আমাদের নাক, তো ব্যাপারটা কী হচ্ছে, আমাদের নাকে গিয়ে ঢুকছে। ওকে, আশা করি বুঝতে পারছো। সরি, শব্দ তো কানে গিয়ে ঢুকছে। ঠিক আছে, যাই হোক, আমি কানে রাখছি না, এটা সাপোজ ধরো আমাদের এখানে কান রয়েছে, এই কানে গিয়ে আওয়াজটা লাগছে। এবার এই যে বাতাসের স্তরের তো একটা ডেফিনেটলি একটা গতিবেগ আছে, সেটা নিজস্ব ছন্দে চলছে, কিন্তু যখন এখান থেকে একটা থ্রাস্ট পেলো, অর্থাৎ ভাইব্রেশন পেলো, তখন স্তরগুলো কী হলো, জোরে কাঁপতে আরম্ভ করলো, এবং তার ফলে এই শব্দটা দ্রুত গিয়ে কানে পৌঁছায়। অপরপক্ষে এদিকে আমাদের নাকবাবু আছেন। ঠিক আছে, চলো ওটি এঁকিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে, অপরপক্ষে এদিকে আমাদের নাকবাবু আছে, নাকটা বড় টিকাল হয়ে গেছে। তো এই যে গন্ধটা আসছে, এই গন্ধটা কিন্তু আস্তে আস্তে আসবে। কেন আস্তে আস্তে আসবে? কারণ গন্ধের কিন্তু কোনো জোর নেই, কোনো এনার্জি নেই। এই যে যখন বাতাসটা এই নব দিয়ে বেরোচ্ছে, তখন বাতাসের যে বদ্ধ এখানে ছিল গ্যাসটা, প্রচণ্ড চাপ দিল, তার ফলে নবটা খুললো এবং এটা হুশ করে বেরোলো। তার ফলে এই যে স্তর, এই স্তরে গিয়ে আঘাত করছে, অর্থাৎ এর একটা এনার্জি আছে। আঘাত তখনই হবে যখন এনার্জি থাকবে। কাউকে তুমি থাপ্পড় মারছো, তো তোমার হাতে যদি এনার্জি না থাকে, শক্তি না থাকে, তাহলে থাপ্পড়টা কি তার আদৌ থাপ্পড় বলে মনে হবে? মনে হবে না। তো ব্যাপারটা তাই, এখানে এনার্জি ছিল, তার ফলে বাতাসের স্তরগুলো একটা গতি পেলো, এবং সেই গতিতে আওয়াজ কী হলো, কানে গিয়ে পৌঁছলো। মানে অ্যাকচুয়ালি কম্পনকে বলতে চাইছি, গতি বলতে। কিন্তু গন্ধের তো কোনো এনার্জি নেই, ফলে গন্ধ কী হয়, বাতাসের স্তর যেভাবে ভাসছে, অর্থাৎ নর্মাল উপায়ে ও কী হলো, নাকে পৌঁছলো। ফলে এর পৌঁছতে অনেক কম টাইম লাগে, এর পৌঁছতে অনেক বেশি টাইম লাগে। ওকে, ক্লিয়ার হয়েছে? দেখো, এক্সপ্লানেশন করাটা জরুরি, কারণ এক্সপ্লানেশনের জন্যই এই ক্লাসটা দেওয়া। তো অ্যান্সার আমাদের কী হবে, এখানে বিবৃতি এবং যুক্তি দুটোই সঠিক, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে নিচের চিত্রে একটি কম্পিত সুরশলাকা, মানে ভাইব্রেটিং ফর্ক টিউন বা টিউনিং ফর্ক দ্বারা উৎপাদিত শব্দ তরঙ্গ দেওয়া হয়েছে। তো অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটা রিপ্রেজেন্ট করছে? এটা এনসিইআরটির প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম কনসেপচুয়াল প্রশ্ন। ঠিক আছে, তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা জানিও যে শীর্ষ টু শীর্ষ, ঠিক আছে, এটাকে আমরা তরঙ্গ বলি, বা আমরা উপত্যকা টু উপত্যকা, ঠিক আছে, উপত্যকা টু উপত্যকা, এটাকে আমরা কি বলি? তরঙ্গ বলি, তাই না? হয় আমরা যাব ক্রেস্ট টু ক্রেস্ট, অথবা আমরা যাব ট্রাপ টু ট্রাপ। মনে করে দেখো, আমি ফার্স্ট ডে তোমাদের এটা করিয়েছিলাম। ঠিক আছে, এবার মুশকিল হচ্ছে, এইটা হচ্ছে আমাদের একটা শীর্ষ, এই যে পয়েন্টটা আমাদের এখানে তৈরি, এটা দিয়ে আমরা কি বুঝছি? আমরা একটা শীর্ষকে বুঝছি। ঠিক আছে, এটা দিয়ে আমরা একটা শীর্ষকে বুঝছি, ভালো কথা। কিন্তু এদিকে তো আমাদের শীর্ষ আঁকা নেই, চলো শীর্ষ এঁকে নিই। ঠিক আছে, এই হচ্ছে ধরো সাপোজ আমাদের, জাস্ট এ মিনিট, ইয়েস, এই হচ্ছে ধরো সাপোজ আমাদের একটা শীর্ষ। ঠিক আছে, তাহলে এই শীর্ষ থেকে, বা যদি এটাকে আমি একটু নামিয়েও দিই, এই শীর্ষ থেকে এই শীর্ষ পর্যন্ত, ঠিক আছে, এই শীর্ষ থেকে এই শীর্ষের মাঝখান পর্যন্ত, এই পুরো পয়েন্টটা আমরা কি বলবো? আমরা বলবো একটা তরঙ্গ দৈর্ঘ্য। মানে এই শীর্ষ থেকে এই শীর্ষ পর্যন্ত, এই শীর্ষ পর্যন্ত আমরা কি বলবো? আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। একটু ওপর নিচে হয়ে গেছে, হাতে এঁকেছি যেহেতু। ঠিক আছে,
আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তো এখানে যদি আমি একটু টেনেও দিই, যদি এটাকে আমি একটু টেনে দিই, তাহলে হয়তো তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে। এই পর্যন্ত সাপোজ ধরো তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে এফ। কেন আমি এটাকে আঁকতে বাধ্য হলাম? কারণ আমার এখানে একটা শীর্ষ আঁকা ছিল, কিন্তু এদিকে আর একটা শীর্ষ আঁকা আমার ছিল না। এক শীর্ষ থেকে আর এক শীর্ষ পর্যন্ত এই পুরোটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি, বা এক উপত্যকা থেকে আরেক উপত্যকা পর্যন্ত, যেটা এই নামলে তৈরি হবে সেই পর্যন্ত দৈর্ঘ্যকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। তো আমি এখানে শীর্ষ টু শীর্ষই নিচ্ছি। তো শীর্ষ থেকে শীর্ষ পর্যন্ত আমরা কী বলি? এটাকে আমরা তরঙ্গ বলছি, তরঙ্গ দৈর্ঘ্য বলছি, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। এবার তুমি বলো, এইটা তো মাঝখান তাহলে তরঙ্গের, এইটা তো তরঙ্গের মাঝখান, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তার মানে আমি দেখতে পাচ্ছি এই যে বিডি, বি থেকে এফ পর্যন্ত ফুল বা কমপ্লিট ওয়েভ লেন্থ, যার ফলে বি থেকে ডি হচ্ছে ওর হাফ হয়ে যাচ্ছে। তা আমরা এইটাকে হাফ পাচ্ছি, ঠিক আছে? এইটাকে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি হাফ। এটা হাফ আর এটা বাকি হাফ। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? বিডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বিডি যেমন হাফ, তেমন ডিএফও কিন্তু অপর হাফ। পূর্ণ তরঙ্গ হচ্ছে বি থেকে এফ পর্যন্ত, তার মধ্যে বিডি হচ্ছে হাফ ওর, ঠিক আছে? আমি এখানে লিখেও দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এটা মনে রাখবে বা ব্যাপারটা বুঝে নাও। বিএফ হচ্ছে টোটাল লেন্থ, ঠিক আছে? টোটাল লেন্থ, ওকে, যার মধ্যে বিডি হচ্ছে হাফ অফ বিএফ, বা বলতে পারো ডিএফ হচ্ছে হাফ অফ বিএফ, ঠিক আছে? বিএফ হচ্ছে টোটাল লেন্থ, যার মধ্যে বিডি হচ্ছে বিএফ এর হাফ, ডিএফ হচ্ছে বিএফ এর হাফ। তো হাফ লেন্থ বলতে আমরা কোনটাকে বুঝবো? হয় এটাকে বুঝবো অথবা এটাকে বুঝবো, অর্থাৎ বিডিকে বুঝবো অথবা ডিএফকে বুঝবো। তো এখানে দেখো বিডি অপশানে আছে, ডি অপশান আমাদের চেক করে দেখো, এইটা আছে, তো এটা আমাদের কারেক্ট হবে, ঠিক আছে? কনসেপচুয়াল প্রশ্ন ছিল, একদম ধরে আলোচনা করলাম। নেক্সট হলো 48 দাগে। আচ্ছা, 48 দাগ দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং রেলের গ্রুপ ডিতে পড়ার প্রশ্ন। সোনারের পুরো কথা কী, ঠিক আছে? সোনারের পুরো কথা কী? অপশানগুলো এগুলোই ছিল। আর একটা 4 নম্বর অপশান ছিল, ঠিক আছে? যার যেটা তোমাদের কী হয়েছে, যে হিন্দি পিডিএফ থাকে ওটা ওখানে ক্র্যাক হয়ে গেছিলো, যার ফলে 4 নম্বর অপশানটা কী দেওয়া ছিল আমি খুঁজে পাইনি বা বুঝতে পারিনি, সেই জন্য আমি নান রেখে দিয়েছি এখানে, ঠিক আছে? যাই হোক, সাউন্ড ইন নেভিজ অ্যারো রেঞ্জ, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, সাউন্ড নটিক্যাল এয়ার রেঞ্জ, কোনটা ছিল? আর নিচে একটা অপশান ছিল, আমি নান রেখে দিয়েছি এটা। দেখো, কারেক্ট অপশান হচ্ছে এখানে বি উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, ওকে, মনে রাখবে। সোনার কী কাজে লাগে? সোনার হচ্ছে কাজে লাগে যে, ধরো সাপোজ ওপরে একটা জাহাজ আছে, ঠিক আছে? তো নিচে একটা সাপোজ ধরো ডুবোজাহাজ আছে, ঠিক আছে? নিচে সাপোজ ধরো কী আছে? একটা ডুবোজাহাজ আছে, ওকে? আর উপরে ধরো আর একটা বড় সড়ো জাহাজ আছে। তো এই ডুবোজাহাজের উপস্থিতি বুঝবে কী করে, ঠিক আছে? এই ডুবোজাহাজের উপস্থিতি বুঝবে কী করে ওপরের জাহাজটা? এ তো জলের তলায় আছে ব্যাটা, ঠিক আছে? আর এ আছে জলের ওপরে। তো এর উপস্থিতি বুঝবে কী করে? এই ডুবোজাহাজের উপস্থিতি বোঝার জন্য কী করা হয়? এই সোনারকে ব্যবহার করা হয়। সোনার কী করে? সোনার বেসিক্যালি কী করে? জলের মধ্যে একে চালনা করা হয়। সোনার জলের মধ্যে কী করা হয়? চালনা করা হয়। এর যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা এই যে তোমাদের ডুবোজাহাজ তার গায়ে লাগে এবং আবার রিটার্ন ব্যাক করে, ঠিক আছে? আবার কী করে? আবার রিটার্ন ব্যাক করে, ওকে? আশা করি বুঝতে পারলে। এর তরঙ্গ দৈর্ঘ্য একবার যাচ্ছে, আরেকবার কী করে? রিটার্ন আবার ব্যাক করছে। এবং এই ব্যাক করে যেতে যে সময় লাগছে, তার ফলে কি, যদি কারোর গায়ে ধাক্কা খায় তখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। তো তাতে বোঝা যায় এবং তার চিত্রটাও ফুটে ওঠে, ঠিক আছে? এই পুরোটাই হচ্ছে সোনারের কাজ হয়। ডুবোজাহাজে একে ব্যবহার করে অপর কোনো ডুবোজাহাজ জলের তলায় আছে কিনা সেটাকে দেখার জন্য। আচ্ছা, শুধুমাত্র কোনো জাহাজকে দেখার জন্য এই সোনারকে ব্যবহার করা হয় না। যখন জাহাজ, সেটা ডুবোজাহাজ হোক বা ওপরের জাহাজ হোক, সে যখন একটা তটীয় রেখার কাছাকাছি আসে, উপত্যকা রেখার, তখন সে উপত্যকার গায়ে ধাক্কা খাবে কিনা বা তার ডেপথ জানার জন্য, মানে কতটা আর জল আছে এখানে, যখন সে পাড়ের কাছাকাছি চলে আসে তখন তো জল কমে যায়, ফলে নিচে কতটা সমুদ্র আছে তার নিচের তল অংশটা, কারণ আমরা জানি জাহাজে কিছু অংশ নিচের দিকে ভাসে, তো নিচের অংশটা তার ধাক্কা খাবে কিনা, বা ডুবোজাহাজের ক্ষেত্রেও তাই, সে যখন জলের মধ্যে চলছে চারপাশে জিনিস দেখার জন্য সে সোনারকে ইউজ করে, ওকে? তো সোনার বেসিক্যালি এই কাজটা করা হচ্ছে। সোনারে যে রেঞ্জ ব্যবহার করা সেটা হচ্ছে আলট্রাসনিক রেঞ্জ ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা মনে রাখবে, আলট্রাসনিক ওয়েভলেন্থ ব্যবহার করা হয় কিন্তু সোনারে। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা পড়তে পারে। তো সোনারের পুরো কথা কি? সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, পরের প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হাইড্রোজেন এবং অক্সিজেন, ঠিক আছে?
এই দুটো গ্যাসের মধ্য দিয়ে একই শব্দ উৎস থেকে শব্দ তরঙ্গ পাঠালে কোন ক্ষেত্রে শব্দের গতিবেগ বেশি হবে? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, নিজেরা একবার অ্যান্সার দেওয়ার ট্রাই করো, দেখি কজন এইটা অ্যান্সার দিতে পারে। শব্দ তরঙ্গ যখন তুমি পাঠাচ্ছ তখন শব্দের গতিবেগ কোনটাতে বেশি, হাইড্রোজেনে বেশি নাকি অক্সিজেনে বেশি? ঠিক আছে, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা জিনিস মাথায় রাখবে যে সাউন্ডের যে স্পিড হয় না, এর সঙ্গে ঘনত্বের যে রিলেশন হয় সেটা একটু বলে দিই। স্পিড হচ্ছে তোমাদের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ঘনত্ব যে আছে তার বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই হচ্ছে ঘনত্ব। অর্থাৎ ঘনত্বের বর্গমূল করো, তার ব্যস্তানুপাতিক করে দাও, ব্যস্তানুপাতিক মানে 1/, সেটা তুমি কী পাবে, তুমি স্পিড পাবে। ঠিক আছে, স্পিডের অনুপাতিক হবে। এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু দেওয়া উচিত নয়, ইকুয়াল টু হয় না, কারণ এখানে ধ্রুবক থাকে কে। তো স্পিড কী হবে তোমাদের, ঘনত্বের বর্গমূলের, বর্গের নয় কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। এই হচ্ছে রিলেশন হয় শব্দের স্পিডের সাথে। ওকে, এবার ওপর দিকে তাকাও, আমরা জানি যে হাইড্রোজেনের ঘনত্ব কম হয়, অক্সিজেনের ঘনত্ব বেশি হয়। ঠিক আছে, হাইড্রোজেনের ঘনত্ব কম, ওই জন্য অক্সিজেনকে বেশি বাড়িয়ে দিয়েছি। অক্সিজেন ইজ গ্রেটার দ্যান হাইড্রোজেন, মানে অক্সিজেনের ঘনত্ব, অক্সিজেন ঘ ইজ গ্রেটার দ্যান হাইড্রোজেন ঘ। অক্সিজেনের ঘনত্ব হাইড্রোজেনের ঘনত্ব থেকে বেশি হয়। ঠিক আছে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘনত্বের সঙ্গে ওভারঅল স্পিডের সম্পর্ক ব্যস্তানুপাতিক, মানে ঘনত্ব যদি বাড়ে তাহলে স্পিড আমার কি হবে, কমে যাবে। ঠিক আছে, তার মানে যার ঘনত্ব কম তাতে স্পিড বেশি হবে, উল্টো হবে, ঘনত্ব যদি কমে তাহলে স্পিড বেড়ে যাবে। এটা উল্টো কি হয়, ঘনত্ব যদি কমে তাহলে স্পিড তোমার বাড়বে, এটাও তো হয়। আশা করি বুঝতে পারছো, ঘনত্ব যদি কমে তাহলে স্পিড কী হবে, বাড়বে, তাই না? মানে যার ঘনত্ব কম তাতে স্পিড বেশি হবে, তার মানে হাইড্রোজেনের স্পিড আমার বেশি হবে, অক্সিজেনের স্পিড আমার কম হবে, কারণ অক্সিজেনের ঘনত্ব হাইড্রোজেনের থেকে অনেক বেশি, হাইড্রোজেন সব থেকে হালকা গ্যাস। আশা করি বুঝতে পারছো। তো অ্যান্সার আমার কী হবে এখানে, হাইড্রোজেনের বেশি হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর শব্দ গ্যাসের মধ্যে দিয়ে গমন করে, ডির আগে দেখো শব্দ গ্যাসের মধ্যে দিয়ে গমন করে না লেখা আছে, মনে রাখবে শব্দ একটা লঙ্গিটিউডিনাল ওয়েভ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ লিকুইড, গ্যাস এবং কঠিন তিনটের মধ্য দিয়ে গমন করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল, যেটা আমাদের ডিফার করে কার থেকে, লঙ্গিটিউডিনাল ওয়েভের সাথে। লঙ্গিটিউডিনাল ওয়েভ কিন্তু তরঙ্গ কিন্তু কঠিন এবং লিকুইডের মধ্যে দিয়ে গমন করতে পারে, গ্যাসের মধ্যে দিয়ে গমন করতে পারে না। ঠিক আছে, লঙ্গিটিউডিনাল ওয়েভের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, মানে লম্ব তরঙ্গ বা তির্যক তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে সে গ্যাসের মধ্যে দিয়ে গমন করতে পারে না। কিন্তু শব্দ কিন্তু তির্যক তরঙ্গ নয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ, ফলে গ্যাসের মধ্যে দিয়ে গমন করতে পারে, লিকুইডের মধ্যে দিয়েও গমন করতে পারে এবং কঠিনের মধ্যে দিয়েও গমন করতে পারে। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। চলো পরেরটা কি বলছে দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। গরমকালে শব্দের গতিবেগ ড্যাশ, কারণ গরমকালে ড্যাশ। গরমকালে শব্দের গতিবেগ কী হয়, কমে যায় কারণ বাতাসের ঘনত্ব বেশি তাই, বেড়ে যায় কারণ বাতাসের ঘনত্ব বেশি তাই, কমে যায় কারণ বাতাসের ঘনত্ব কম তাই, বেড়ে যায় কারণ বাতাসের ঘনত্ব কম তাই। কোনটা হবে? দেখো গরমকালে কি হয়, উত্তাপ বেশি হয়, তাই না? গরমকালে উত্তাপ হচ্ছে হাই থাকে, আর উত্তাপ যখন হাই তখন কি হয়, এয়ার ড্রাই থাকে। ঠিক আছে, এয়ার কি থাকে, ড্রাই থাকে। উত্তাপ হাই হলে এয়ার ড্রাই থাকে। ওকে, আশা করি বুঝতে পারছো। বা এভাবে না দেখে তো সবসময় যে এয়ার ড্রাই থাকে তাও না, কারণ গরমকালে জলীয়বাষ্প থাকতে পারে, কিন্তু এয়ার ড্রাই কথাটা আমি লিখছি না। গরমকালে কী হয়, বাতাসের উত্তাপ যেহেতু বেশি থাকে ফলে বাতাস হালকা হয়। বাতাস কি হয়, হালকা হয়। আচ্ছা হালকা বলতে কী বোঝো, ঘনত্ব কম। বাতাস হালকা, হালকা বলতে তুমি কী বোঝো, ঘনত্ব আমার কী হচ্ছে, কম হচ্ছে, ঘনত্ব কম। ঠিক আছে, হালকা বলতে কী বোঝো, ঘনত্ব কম। আর ঘনত্ব কম হলে আমি একটু আগে কী দেখলাম, স্পিড বেশি হবে। ঘনত্ব কম হলে কী হবে, স্পিড আমার বেশি হবে। জাস্ট মিনিট, স্পিড আমার কী হবে, আমার বেশি হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা এইটা হয়, উত্তাপ বেশি যার ফলে বাতাস হালকা, মানে ঘনত্ব কম, তাহলে স্পিড বেশি হবে। এখানে অ্যান্সার আমাদের মানে বেড়ে যাবে এইগুলো হবে। তো কমে যাবে, কমে যাবে, কেটে গেল। বেড়ে যায় এটা হবে। এখন বেড়ে যায় কেন, কারণ বাতাসের ঘনত্ব কম তাই। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, ডি উইল বি দ্য কারেক্ট অপশন। এটা আমাদের কেটে যাবে, কারণ এখানে বলেছে বেড়ে যায় কারণ বাতাসের ঘনত্ব বেশি, না, বাতাসের ঘনত্ব কম। বাতাস হালকা বলে ঘনত্ব কম, দেখো ডাউনওয়ার্ডে দিয়েছি এটা। যেহেতু বাতাসের ঘনত্ব কম সেহেতু স্পিড কিন্তু আমার কী হবে, আমার আপে যাবে, অর্থাৎ বেড়ে যাবে। তো অ্যান্সার আমাদের ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। একটি নির্দিষ্ট কম্পাঙ্কের কম্পনশীল বস্তুর ক্ষেত্রে যদি প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য 30 সেমি হয় এবং অপর মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য 40 সেমি হয়,
তাহলে ওই মাধ্যম দুটিতে তরঙ্গের বেগের যে অনুপাত সেটা নির্ণয় করো। দেখো আমরা জানি তরঙ্গের বেগ বা ভেলোসিটি ইকুয়াল টু কি, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, বলে লিখছি, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য। এখন এখানে বলেছে নির্দিষ্ট কম্পাঙ্ক, মানে কম্পাঙ্ক স্থির, কম্পাঙ্ক চেঞ্জ হবে না, ঠিক আছে। তো প্রথম যদি মাধ্যমটাকে আমরা এ ধরি আর দ্বিতীয় মাধ্যমটাকে যদি আমরা বি ধরি, আমরা দেখতে পাচ্ছি এ মাধ্যমে ভি এর যে ভ্যালু হবে সেটা হবে 30 সেমি ইন্টু ক, ঠিক আছে। আর দ্বিতীয় মাধ্যমে ভি যেটা হবে সেটা আমার হবে 40 সেমি ইন্টু ক, ঠিক আছে। কী হবে 40 সেমি ইন্টু ক। এবার এই ক মানে কম্পাঙ্ক, তো কম্পাঙ্ক কেটে যাবে কারণ অনুপাত বার করতে বলেছে, ঠিক আছে। এখানে 30 আর 40 অনুপাত হবে, তো বেসিক্যালি কী হবে, এটা 3:4 আমার দেবে, ওকে। তো ভি এর যে অনুপাত হবে সেটা আমার কী হবে 3:4, কোথায় আছে, বি ইজ দ্য কারেক্ট অপশান, ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট অপশান। কোনটা ফর্মুলা হচ্ছে আমার এইটা, এই ফর্মুলা অনুযায়ী আমরা করলাম, এ মাধ্যমে বার করলাম আর আমরা কি করলাম, বি মাধ্যমে বার করলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, ক্লিয়ার, একদম পরিষ্কার দেখিয়েছি। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, এটা কিন্তু রেলওয়ে এলপিতে পড়ার প্রশ্ন, দেওয়া হয়নি এখানে, উল্লেখ করা হয়নি। শব্দের যে গুণের জন্য একই তীক্ষ্ণতা এবং প্রাবল্যযুক্ত শব্দের মধ্যে পার্থক্য করা যায়। মনে রাখবে যে যখন তীক্ষ্ণতাও সেম, মানে পিচ ইজ সেম, দেখো বলেছে সেম পিচড, মানে পিচ সেম, অ্যান্ড লাউড, অর্থাৎ লাউড একই, দুটোই শব্দ আছে যাদের লাউডনেস এবং পিচ সেম একই, তাদের মধ্যে পার্থক্য করবো কী করে, মনে রাখবে সেটা যেটা দিয়ে করা হয় সেটাকে বলা হয় টিম্ব্রি। এর আরেকটা ইংরাজিও হয় কোয়ালিটি, গুণের ইংরেজি কোয়ালিটি হয়, সো কোয়ালিটিও এর ইংরাজি হয়, ওকে। টিম্ব্রি আর কোয়ালিটি দিয়ে এটাকে আলাদা করা হয়, ওকে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখবে। আরেকটা জিনিস, এই অ্যাম্প্লিটিউডের ওপর কী নির্ভর করে বলো তো, লাউডনেস নির্ভর করে, ঠিক আছে। এটা আমার সময় প্রশ্নে পড়ে যে কোনটা কার ওপর নির্ভর করে, ঠিক আছে। অ্যাম্প্লিটিউডের ওপর কী নির্ভর করে, লাউডনেস। কম্পাঙ্কের ওপর কী নির্ভর করে, পিচ, PITCH, ওকে। এটা মনে রাখবে, এই দুটোর ওপর প্রশ্ন সময় পড়ে যে লাউডনেস বা প্রাবল্য, লাউডনেস মানে হচ্ছে ইংরেজি হচ্ছে, মানে বাংলা হচ্ছে প্রাবল্য, তো লাউডনেস নিচের কোনটির উপর নির্ভর করে বলে এই চারটে অপশান দিয়ে দিতে পারে, অ্যাম্প্লিটিউড বা বিস্তারের উপর লাউডনেস নির্ভর করে, ঠিক আছে। কেন বলছি দেখে নাও একটুখানি একটা জিনিস। ধরো সাপোজ এখানে একটা টেবিল আছে, ঠিক আছে, একটা টেবিল আছে, এই টেবিলের ওপর তুমি যদি জোরে আঘাত করো তুমি দেখবে অত্যন্ত জোরে একটা লাউড আওয়াজ হচ্ছে, দুম করে আওয়াজ করলে, ঠিক আছে। আর টেবিলের উপর যদি তুমি আস্তে আওয়াজ করো তুমি দেখবে টেবিলের উপরে আওয়াজটা আস্তেই আসছে, ঠিক আছে। এটা কেন হয়, এর কারণ হচ্ছে তুমি টেবিলের উপর জোরে আওয়াজ করছো মানে কি, তুমি এখানে বেশি শক্তি প্রয়োগ করছো, ঠিক আছে, এনার্জি বেশি দিচ্ছ। যখন তুমি এনার্জি বেশি দিচ্ছ তখন শব্দের কম্পনের যে বিস্তার সেটা বেশি হয়, যখন বিস্তার বেশি হবে তখন লাউডনেসও বেশি হবে। কিন্তু এই টেবিলের উপর যদি আস্তে আঘাত করো তার মানে কী হচ্ছে, টেবিলের উপর তুমি শক্তি এনার্জি কম প্রয়োগ করছো, যখন কম প্রয়োগ করছো তখন শব্দের যে বিস্তার, শব্দ তরঙ্গের যে বিস্তার ইনফ্যাক্ট সেটা কমে যায়, তার ফলে লাউডও কমে যায়, ওকে। তো অ্যান্সার আমাদের কী হবে, অ্যান্সার আমাদের এটা হবে, আশা করি বুঝতে পারছো। মানে এখানে অ্যান্সার কী হবে, গুণ বা কোয়ালিটি বা টিম্ব্রি। এই টিম্ব্রি শব্দটাকে মনে রাখো, অনেক সময় অ্যাকচুয়ালি টিম্বার উচ্চারণ হয়, তো টিম্বার কথাটা কিন্তু দিয়ে দিতে পারে। বাংলায় যাকে বলা হয় গুণ বা জাতি, একে গুণ যেমন বলা হয় তেমন জাতিও বলা হয় কিন্তু, ঠিক আছে, জাতি, এই কথাটাও মাথায় রেখো, ওকে। জাতীয় কিন্তু বলা হয় অনেক সময়, এর বাংলা জাতীয় হয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন, প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক এবং শব্দ উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রিপিটেডলি এই প্রশ্নটা পড়েছে, ঠিক আছে। দেখো এখানে আমি একটা জিনিস বলে দিই, ধরো সাপোজ এই হচ্ছে আমাদের প্রতিফলক, ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রতিফলক। একটা জিনিস মনে রাখবে, শব্দের ক্ষেত্রে প্রতিফলক কিন্তু কনকেভ হতে হয়। কনকেভ মানে কি, যার অনেকটা বাটির মতো, ঠিক আছে। কনকেভ মানে দেখতে হচ্ছে এটা একটা বাটির মতো শেপ নিয়েছে, ওকে। তো সাপোজ ধরো এখান থেকে শব্দ তরঙ্গ এখানে আসছে, ঠিক আছে, এখানে এলো, ঠিক আছে, প্রতিফলিত হলো, ওকে, এবং রিটার্ন ব্যাক করে সাপোজ ধরো শ্রোতার কাছে ফিরে গেল, ঠিক আছে, রিটার্ন ব্যাক করে শ্রোতার কাছে ফিরে গেল। এই যে টাইমটা, এই টাইম ফ্রেমটাকে ধরা হয় 0.1 সেকেন্ড, ঠিক আছে। এই যে পুরো টাইম ফ্রেমটাকে কী ধরা হয়, 0.1 সেকেন্ড ধরা হয়। গেল এবং ব্যাক করে আবার ফিরে গেল, ঠিক আছে। এই পজিশানে সাপোজ ধরো শ্রোতার কান আছে, এটা ধরো সাপোজ ধরো শ্রোতার কান, ঠিক আছে, মানে শ্রোতা কথা বলছে এবং সেটা যাচ্ছে এবং গিয়ে আবার প্রতিফলিত ফিরে আসে, এই পুরো টাইমটা কত লাগা উচিত, 0.1 সেকেন্ড লাগা উচিত। এবং আমরা যদি ধরে নিই যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে, বাতাসের শব্দের বেগ হচ্ছে 344
মিটার পার সেকেন্ড, এটা আমরা ধরে নিই। কি ধরে নিই? যে এয়ারে, বাতাসে, এয়ার, ঠিক আছে, বাতাসের শব্দের যে বেগ হয় সেটা 20 থেকে 22, যত তুমি তাপমাত্রা বাড়াবে, যখন তুমি 25 ডিগ্রিতে যাবে তখন এটা 346 হয়ে যায়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়, বাতাসে শব্দের বেগ বেড়ে যায়, ঠিক আছে। তো 20 থেকে 22 ডিগ্রি, এনসিআরটিতে 22 ডিগ্রি দেওয়া আছে, একটু ভ্যারি করে, 22-এ আরেকটু বেশি হয়ে যায়, বাট একদম এটা পরীক্ষালব্ধ ব্যাপার বলছি। এনসিআরটিতে দেওয়া আছে 22 ডিগ্রি সেন্টিগ্রেডে 344 হয়। তো 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ যদি 344 মিটার পার সেকেন্ড হয়, ঠিক আছে, তাহলে তুমি বলো যে 0.1 সেকেন্ডে এ কতটা দূরত্ব অতিক্রম করবে। দেখো আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে। এক সেকেন্ডে 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেই বলছি, বা 20 থেকে 22, 344 মিটার যাচ্ছে। 344 মিটার পার সেকেন্ড, এই কথাটার মানে কি? এই যে এখানে লেখা আছে 344 মিটার পার সেকেন্ড, এটা মানে কি? এক সেকেন্ডে 344 মিটার যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক সেকেন্ডে যদি 344 মিটার যায়, তাহলে 0.1 সেকেন্ডে কত মিটার যাবে? 0.1 সেকেন্ডে কত মিটার যাবে? ডেফিনেটলি 44.4 মিটার যাবে, ঠিক আছে। এক সেকেন্ডে যদি এই যায়, তাহলে অত সেকেন্ডে কত যাবে? অর্থাৎ এই টাইমটা, যখন আমরা টাইমের কথা বলছি তখন এটা 0.1 সেকেন্ড। আর যদি আমরা এটা ন্যূনতম ডিস্ট্যান্সের কথা বলি, তাহলে এটা হচ্ছে 34 পয়েন্ট, বলে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কত? 34.4 মিটার। এবার প্রবলেম হচ্ছে অনেক বইতে 34.4 মিটার বলে লিখে ছেড়ে দেয়, কিন্তু উত্তর কিন্তু এখানে 34.4 মিটার হবে না, সেটা একটু পরে বলছি। দেখো, এই কথা মুখ দিয়ে বেরোচ্ছে, যাচ্ছে এবং আবার রিটার্ন ব্যাক করে কানে আসছে, এই টোটাল ডিস্ট্যান্সটা হচ্ছে 34.4 মিটার। অর্থাৎ প্রতিধ্বনি শোনার জন্য, ভালো করে বুঝবে, প্রতিধ্বনি শোনার জন্য একজন ব্যক্তির গেল এবং এলো, এই ডিস্ট্যান্সটা কত হতে হবে? 34.4 মিটার। এবার প্রশ্নটা পড়ো কী বলেছে। বলেছে প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক এবং শব্দ উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হবে। মানে একবারের ডিস্ট্যান্স জিজ্ঞেস করেছে, তাহলে এর হাফ হবে। কথা বললে সেটা হচ্ছে, যে কথা বলছে বা যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে সেখান থেকে প্রতিফলকে লাগা পর্যন্ত হচ্ছে প্রতিফলক এবং শব্দ উৎসের মধ্যে দূরত্ব, অর্থাৎ হাফটা জিজ্ঞেস করেছে। এই হাফ এবং এই হাফ মিলে হচ্ছে 34.4, ঠিক আছে। তাহলে একটা হাফ কত হবে? 17.2, এর হাফ হয়ে যাবে। তো অ্যান্সার আমাদের কিন্তু এইটা হবে, 17.2। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে। অনেক জায়গায় দেখো এখানে অপশানে কিন্তু 34.4ও আছে, রেলওয়ে এইটাই করে, 34.4 দিয়ে রাখে। তোমরা জাস্ট পড়ে রাখো, এইটাই তোমাদের মনে থাকে, এটা ক্লিক করে দিয়ে চলে আসে, এটা কিন্তু রাইট অ্যান্সার হবে না। যদি বলতো টোটাল ডিস্ট্যান্স কত যাচ্ছে এবং আসছে, পুরো ডিস্ট্যান্স কত? 34.4। কিন্তু শুধুমাত্র যদি একবারের দূরত্ব জিজ্ঞেস করে, যেটা এখানে বলেছে প্রতিফলক এবং শব্দুৎস, মানে শব্দুৎস মানে কি, যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে সেখান থেকে প্রতিফলক, মানে এখান থেকে এই পর্যন্ত, সেটা কত? সেটা হচ্ছে তোমাদের 17.2। এই প্রশ্নটাকে উল্টেও জিজ্ঞেস করে যে প্রতিফলক এবং শ্রোতার মধ্যে দূরত্ব কত হতে হবে, মানে প্রতিফলক এবং শ্রোতা, অর্থাৎ বাকি হাফটা জিজ্ঞেস করছে, সেটাও কিন্তু 17.2ই হবে। দুটোকে মেলালে কিন্তু 34.4 হবে। পয়েন্ট টু বি নোটেড। ওকে, চলো আমরা নেক্সট পরেরটায় যাবো। প্রশ্নে যাওয়ার আগে, যেটা কিনা 55 দাগ, তোমাদের একটা স্পেসিফিক স্লাইড আমি কতগুলো রেখেছি। এই স্লাইডগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে শব্দের যে গতিবেগ সেটা তোমাদের দেওয়া আছে এবং মেনশন করা আছে তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং গতিবেগগুলো দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো, কারণ এগুলোর ওপরে রেলে স্পেসিফিক্যালি প্রশ্ন পড়ে এবং এগুলো প্রত্যেকটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, কিছু করার নেই। এগুলো দয়া করে একটু মুখস্থ করো, ওই জন্য আমি দিচ্ছি, কারণ এগুলোর উপর স্পেসিফিক্যালি রেল প্রশ্ন দিয়েছে এবং বারংবার রিপিটেডলি প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড, তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি এর থেকে তাপমাত্রা কমে তাহলে গতিবেগও কিন্তু কমবে, কারণ একটু আগে বলেছি উষ্ণতা বা তাপমাত্রা দুটোই একই হয়। উষ্ণতা বা তাপমাত্রার সঙ্গে শব্দের গতিবেগের যে সম্পর্ক সেটা সমানুপাতিক সম্পর্ক হয়, ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, ঠিক আছে। তো কতগুলো কঠিন পদার্থ দেখানো, এটা এনসিআরটি থেকেই তোলা। অ্যালুমিনিয়াম, যার দেখতে পাচ্ছ 6420 মিটার পার সেকেন্ড, নিকেল 6040 মিটার পার সেকেন্ড, স্টিল 5960 মিটার পার সেকেন্ড, লোহা 5950। পয়েন্ট টু বি নোটেড, দুটো প্রায় সমান, ঠিক আছে। এরকম ধরনের ভ্যালুগুলোকে দুটো মুখস্থ করা যায়। এখানে দেখো দুটো প্রায় সমান, ঠিক আছে, গোলাবে না। পিতল দেখো 4700, এটা রেলে পড়ার প্রশ্ন, একটু পরেই দেখতে পাবে। গ্লাস, যেটা কিনা ফ্লিন্ট, অ্যাকচুয়ালি গ্লাস অনেক প্রকারের হয়, ফ্লিন্ট গ্লাস হলে 3980। এবার একটা জিনিস বলি, এখানে অনেক ধরনের প্রশ্ন পড়ে, ডিরেক্টলি বিবৃতি এবং সিদ্ধান্ত দিচ্ছে। অ্যালুমিনিয়ামের গতিবেগ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এত, লোহার গতিবেগ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এত, দুটো বিবৃতি ভুল, দুটো বিবৃতি ঠিক, একটা ভুল একটা ঠিক, এরকম ইত্যাদি প্রশ্ন দিচ্ছে। আরেকটা প্রশ্ন দিচ্ছে, সেটা হচ্ছে যে গতিবেগ অনুযায়ী 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গতিবেগ অনুযায়ী এই পদার্থগুলিকে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখীভাবে সাজাও। তো এক্ষেত্রে কিন্তু গতিবেগ জানার দরকার, নইলে গতিবেগ না জানলে তুমি বুঝতে পারবে না কোনটা সবথেকে মানে কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবথেকে বেশি আর কোন মাধ্যমে কম, ঠিক আছে। এটা গেল কঠিনের ওপর লিস্ট। চলো আমরা এরপর দেখে নেব
তরলের ওপর। দেখতে পাচ্ছ জল দুই প্রকারের, পাতিত জল দিয়ে লাস্ট ইয়ারের প্রশ্ন এসছে 41498, ঠিক আছে, এটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মিটার পার সেকেন্ডে। পাতিত জল মানে কি, যে জল আমরা খাই। আর সমুদ্রের জল যেটা কিনা নোনা ওয়াটার বা নোনা জল হয়, ঠিক আছে, সল্টি ওয়াটার হয়, তার হচ্ছে 1530, অর্থাৎ সল্টের ক্ষেত্রে এর কিন্তু গতিবেগ দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে। ইথানলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1207, মেথানলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1103, ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মুখস্থ রাখাটা জরুরি। নেক্সট আমরা সাউন্ডের ওপর গ্যাসে আসছি, এটাও খুব ইম্পর্টেন্ট, এই পার্ট থেকে প্রশ্ন এসছে, বায়ু এবং অক্সিজেন হাইড্রোজেনের ওপর প্রশ্ন এসছে, এই তিনটে দিয়ে, হাইড্রোজেন, বায়ু এবং অক্সিজেন। হিলিয়ামটাও ইম্পর্টেন্ট, কারণ হাইড্রোজেনের প্রায় ঘনত্ব হিলিয়ামের সঙ্গে সমান হয় প্রায়। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1284 মিটার পার সেকেন্ড 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। হিলিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 965, বায়ুর ক্ষেত্রে 346। দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু কিন্তু 346 মিটার পার সেকেন্ড গতিবেগ দিচ্ছে শব্দকে। কিন্তু একটু আগেই আমরা দেখছিলাম যে যখন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রিতে গেছে, তখন কিন্তু এর গতিবেগ তোমাদের মনে আছে হয়তো একটু কমে গেছিলো, 344 ছিল। তো দুটোই মনে রাখতে হবে, 20 থেকে 22-এ 344 হয়, আর 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 346 হয়, কারণ দুটো দিয়েই প্রশ্ন দেয়। অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 316, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 213। এই তিনটে স্লাইড যে আমি রেখেছি এগুলো এনসিইআরটি থেকেই নেওয়া, ঠিক আছে। তোমরা নিজেরা একবার এটাকে ভালো করে পড়ে নিও, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এই ধরনের স্লাইডগুলো, কারণ এগুলো তো ডিরেক্টলি প্রশ্ন দেয়। এবার 55 দাগে আমরা দেখব এই স্লাইডগুলোর ওপরে কেমন প্রশ্ন এসছে। চলো 55 দাগে। 55 দাগ দেখো, যেটা একটু আগে বললাম তার উপরই প্রশ্ন এসছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিতলের শব্দের গতিবেগ হয় 47 মিটার পার সেকেন্ড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেনের শব্দের গতিবেগ হয় 316 মিটার পার সেকেন্ড। কোনটা সঠিক কোনটা ভুল ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ, দুটো বিবৃতিই কিন্তু সঠিক। সঠিক কেন, একটু আগে আমরা যে লিস্ট দেখলাম সেই লিস্ট অনুযায়ী আমরা দেখলাম যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিতলের গতিবেগ যা সেটাই এখানে দেওয়া আছে, এবং অক্সিজেনের গতিবেগ যা সেটাই এখানে দেওয়া আছে। অনেক সময় ভুলও দেয়, তো ক্লিক করে রাখতে হবে। সোজা কথা বলতে ওই লিস্টটা মুখস্থ রাখতে হবে, কারণ ঘুরিয়ে ফিরে সব ধরনের প্রশ্ন ওখান থেকে দেওয়া যেতে পারে। এই 55টা প্রশ্ন তোমরা পেলে, একটু আগে যেমন বললাম বাকি যে 50টা প্রশ্ন, মানে টোটাল 55-এর 105টা প্রশ্ন আছে, বাকি যে 50টা প্রশ্ন আছে সেটা তোমাদের আছে কিন্তু আমাদের পেড ভার্সনে। তো তার জন্য তোমাকে কী করতে হবে, জয়েন করতে হবে এই ইউটিউব চ্যানেলে, মেম্বার হতে হবে, এবং খুব লো রেটে সেই মেম্বারশিপটা পাবে, এবং তার ফলে কী হবে, তোমরা কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং অনেক বেশি এমসিকিউ ওখানে আছে। আরও 50টা, মানে বুঝতে পারছো রিপিটেড নেই, ঠিক আছে। শব্দ থেকে যে প্রশ্ন এখানে দিয়েছি ওখানে সে প্রশ্ন রিপিটেড নেই, ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যা এখানে দিয়েছি তার ভ্যালু চেঞ্জ করে ওখানে দিয়েছি এমনটা নয়, টোটালি আলাদা, এবং তার থেকেও কিছু প্রশ্ন রেলওয়েতে পড়তে পারে, কারণ যা পড়েছে তাই তো সবসময় রিপিট হয় না, এনসিইআরটি তো আরও প্রশ্ন আছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এগুলোর পিডিএফ নিচে আছে, ডাউনলোড করে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।